বান্ধবীদের সাথে বাজি ধরে অচেনা আইডিতে নিজের একটি হট বোল্ড ছবি পাঠায় মেঘালয়া। ছবির নিচে লিখে দেয়, আজ রাতে তোমার সাথে টি-20 ম্যাচ খেলতে চাই। মেসেজ পাঠিয়ে বিছানার ওপর পা তুলে বসে সে তার ফোনটা নাচাতে নাচাতে বান্ধবীদের দিকে তাকালো। ওপাশে দাঁড়িয়ে থাকা ফাতিহা, রাইসা আর তানিয়ার মুখের রক্ত যেন এক পলকে চুষে নিয়েছে কেউ। মেঘালয়া ঠোঁটের কোণে একটা বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে হাতটা বাড়িয়ে দিল। বাজি জেতে আর 12,000 টাকা দে জলদি। মেঘালয়া যা বলে তা করে দেখায়। ফাতিহা এবার আমতা আমতা করে শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলল, আসলে মেঘু, আমাদের কাছে এই মুহূর্তে এত টাকা নেই রে। কি? মেঘালয়ের গলার আওয়াজ এক ধাক্কায় সপ্তমে চড়ল। সে বিছানা থেকে লাফিয়ে নামল। শালি শাকচুনির দল, তোদের কাছে টাকা নাই তাহলে আমার সাথে বাজি কেন ধরলি? হ্যাঁ, ফাজলামো পাচ্ছিস? হয় আমার টাকা আমায় দিবি, না হলে আমার সম্মান আমার কাছে ফেরত দিবি। কুত্তি ছেড়ি কোথাকার। মেঘালয়ের চিল্লানিতে পুরো ঘর কাঁপছে। ফাতিহা পরিস্থিতি সামাল দিতে দ্রুত মেঘের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। আরে শান্ত হ, তোর ছবি মনে হয় ওপাশ থেকে এখনো দেখেনি। দাঁড়া, আনসেট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি সব। ফাতিহা কাপা কাপা আঙ্গুলে মেসেজ অপশনে গেল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হাতের আঙ্গুল জমে বরফ হয়ে গেল। মুখের রং চুন। বাকি দুটো মেয়েও ফাতিহার কাঁধের ওপর দিয়ে স্ক্রিনে উকি দিল। সবার চোখ চড়ক গাছ। ছবিটার নিচে দুটো ব্লু টিক জলজল করছে। ছবিটি ইতিমধ্যে সিন হয়ে গেছে। শুধু তাই নয়, চ্যাট বক্সের ওপরের দিকে লেখা উঠেছে টাইপিং। সবাই বেকায়দায় ফেসে গেছে। সেটা বুঝতে আর বাকি রইল না। ফাতিহা থমথম খেয়ে ফোনটা মেঘালয়ার দিকে বাড়িয়ে দিল। গলার আওয়াজ কাঁপছে। মেঘ, আসলে মেঘ, হয়েছে কি? মেঘালয়া এবার ফেটে পড়ল। চাপা চিৎকার করে ফাতিহার কলার চেপে ধরল। বন্দির বাচ্চা, কি হয়েছে তোর? আমার বাচ্চা হয়েছে? কথা আটকে যাচ্ছে কেন? হ্যাঁ, দেখ, ওপাশ থেকে রিপ্লাই আসছে। রাইসা ফিসফিসিয়ে বলল। ওদের এই চরম বাক বিতণ্ডার মাঝেই ফোনটা টুং করে শব্দ করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ওপাশের সেই অচেনা আইডির মেসেজ। রাগ ভুলে চারজনই হুমড়ি খেয়ে পড়ল স্ক্রিনের ওপর। Oh my sweetheart, you're looking so hot. একটু ওয়েট করো, আমি আসছি। এসে টি-20 নয়, ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবো, খট খাবো। জাস্ট ওয়েট ফর মি। মেসেজটা পড়েই ফাতিহা আর তানিয়া ভয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মেঘালয় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্ক্রিনটার দিকে। রিপ্লাইয়ের ভাষা আর আত্মবিশ্বাস বলে দিচ্ছে ওপাশের মানুষটা কোনো সাধারণ সস্তা ছেলে নয়। ঠিক তখনই চ্যাটবক্সের ওপরের প্রোফাইল পিকচারটায় মেঘালয়া ভালো করে তাকালো। এতক্ষণ খেয়াল করেনি। এবার জুমিং অপশনে গিয়ে দেখল ডিউটি পরা এক জোড়া তীক্ষ্ণ গম্ভীর চোখ। ইউনিফর্মের কাঁধের অ্যাপোলোটে মেটালের একটা চমৎকার শাপলা জ্বলজ্বল করছে, যা স্পষ্ট জানান দিচ্ছে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর। আর তার ঠিক নিচেই মেটালের হরফে খোদাই করা আছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু সেই মেজরের আসল পরিচয়টা নিশ্চিত হতেই মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাক্ষাৎ জমের কাছেই নিজের এমন ছবি পাঠাতে গেল। এ যে ওর আপন বড় ভাই নোমান ইয়াসিনের একমাত্র বাল্যবন্ধু, জানের জিগার। ওরে আল্লাহ, কারে মেসেজ পাঠাতে দিলি রে? ও যদি জানতে পারে এই মাইয়াডা আমি, তাইলে আমারে জ্যান্ত কাটতে বুড়ি গঙ্গার পানিতে ভাসাইবো। মেঘালয়া মাথায় হাত দিয়ে পাগলের মতো চিৎকার করে উঠল। রাইসা, তানিহা আর ফাতিহা এমনিতেই কাঁপছিল। মেঘের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে ওরা আরও বেশি ভয় পেয়ে যায়। মেঘের ফ্যাকাশে ভয়ত মুখের দিকে তাকিয়ে ফাতিহা ভয়ে ভয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, এনি কে রে মেঘ? এত ভয় পাচ্ছিস কেন? বড় ভাইয়ার বন্ধু, মেজর শীর্ষ কার্ডার অঙ্কন। নামটা উচ্চারণ করতে না করতেই মেঘালয়ের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। তীব্র ভয়ের চোটে মাথা ঘুরে এসে ধপাস করে মেঝের ওপর লুটিয়ে পড়ে। চোখের পলকে অজ্ঞান হয়ে গেছে মেঘ। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে রাইসা, তানিয়া আর ফাতিহার কলিজা যেন এক মুহূর্তে পানি শূন্য হয়ে শুকিয়ে গেল। সেদিন মেঘের কপাল ভালো ছিল যে আইডিটা ওর আসল নামে ছিল না, একদম নিখুঁত একটা ফেক আইডি ছিল। আর ও ভয়ের চোটে অজ্ঞান হয়ে যাওয়ার পর বান্ধবীরা চালাকি করে চ্যাট হিস্টোরি ডিলিট করে আইডিটা পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল। কিন্তু আজ 6 মাস পর খালাতো ভাইয়ের বিয়েতে সেই জমদূতকে সামনাসামনি দেখে মেঘের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এ কি মেঘ, তুই এত ঘামছিস কেন? এসি তো ফুল স্পিডে চলছে। খালাতো বোন মিথিলার ধাক্কা আর কথায় বাস্তবে ফিরে মেঘ।
সে ওড়না দিয়ে কপালের ঘাম মুছল। একটু দূরেই শেরওয়ানি পরা বরের পাশে দাঁড়িয়ে ওর বড় ভাই নোমানের সাথে গভীর কোনো আলোচনায় মগ্ন স্বয়ং শীর্ষ কারদার অঙ্কন। নেভি ব্লু কালারের ব্লেজারে তাকে দেখতে যতটা হ্যান্ডসাম লাগছে তার চেয়ে 10 গুণ বেশি ভয়ঙ্কর লাগছে মেঘের কাছে। মেঘ ঢোক গিলে আঙ্গুল তুলে শীর্ষকে দেখিয়ে কাপা গলায় জিজ্ঞেস করল, উনি উনি তোদের এখানে কি করছেন? মিথিলা মেঘের আঙ্গুলটা টেনে নামিয়ে হাসতে হাসতে বলল, আরে বুদ্ধু, উনি আমার নিজের আপন চাচাতো ভাই, আর্মিতে আছেন, মেজর, ভীষণ কড়া আর রাগী মানুষ। আমরা সব ভাই বোনেরা ওনাকে বাঘের মতো ভয় পাই। মিথিলার কথা শুনে মেঘের ইচ্ছে করল এই মুহূর্তে বিয়েবাড়ির মেঝেটা দুভাগ হয়ে যাক আর সে সোজা পাতালপুরিতে ঢুকে যাক। দুনিয়ায় এত মানুষ থাকতে এই লোকটাই মিথিলার চাচাতো ভাই হবে। আমি একটু আসছি রে, ওয়াশরুমে যাব। মিথিলাকে কোনো মতে এড়িয়ে মেঘ হনহন করে হেঁটে একটা ফাঁকা রেস্টরুমে ঢুকে গেল। ভেতরে ছিটকিনিটা আটকে দিয়ে সে পাগলের মতো পায়চারি করতে লাগলো আর দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আয়নায় নিজের ফ্যাকাশে মুখটা দেখে নিজেকেই গালি দিতে ইচ্ছে করছে ওর। কোন বালে বলছিল ওই দিন বাজি ধরতে, এবার বোঝো ঠেলা মেঘালয়া। আইডি ফেক ছিল বলে সেবার বেঁচে গেছিস, নোমান ভাইয়াও টের পায়নি। কিন্তু এই লোক যদি কোনো দিন কোনোভাবে বুঝতে পারে ওই রাতের মেসেজ আর হট ছবিটা পাঠানো মেয়েটা আমি, তাহলে আমার জ্যান্ত ইন্নালিল্লাহ হয়ে যাবে। ডিফেন্সের মানুষ ধরে নিয়ে এনকাউন্টার করে দিলেও তো কেউ টের পাবে না। মেঘ নিজের গালে নিজেই দুটো থাপ্পড় মারল মাথা ঠান্ডা করার জন্য। নিজেকে সান্ত্বনা দিয়ে ফিস ফিস করে বলল, শান্ত হ মেঘ, শান্ত হ। আইডি তো ডিলিট করে দিয়েছিস, উনি তোকে সামনাসামনি কখনো দেখেনি ওই লুকে, সো চিল, একদম নর্মাল থাকবি। ওর বকবকের মাঝে হঠাৎ করেই কাঠের দরজার ওপারে সজোরে আঘাত পড়ল আর তার পরপরই ওপাশ থেকে ভেসে এলো সেই গমগমে ধারালো গলা। রুমে কে ঢুকেছে? বের হও বলছে। শীর্ষর গলার আওয়াজ শুনে মেঘের কলিজা এক ঝটকায় মুখের কাছে চলে এলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালো। আসলে ছোটবেলায় একবার খালার বাড়ি এসেছিল মেঘ। তখন ও এত ছোট ছিল যে শীর্ষ যে মিথিলার নিজের আপন চাচাতো ভাই সেটা ও জানতই না। সময়ের সাথে সাথে একদম ভুলে গিয়েছিল। আর বড় ভাই নোমানের সাথেও শীর্ষকে ও বড়জোর বার দুয়েক দেখেছে দূর থেকে। তাই এই খিটখিটে মেজাজের আর্মি অফিসার সম্পর্কে ওর তেমন কোনো ধারণাই ছিল না। এদিকে ওপাশ থেকে লাগাতার দরজায় করাঘাত নেড়েই চলছে শীর্ষ। ওর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বের হবে নাকি দরজা ভাঙবো? 1 2। মেঘ আর ঝুঁকি নিল না। 3 গোনার আগেই দ্রুত যেয়ে ছিটকিনি খুলে দরজাটা টেনে দিল। দরজা খুলতেই লম্বা চওড়া দেহে শীর্ষ হুড়মুড় করে ঘরের ভেতরেই ঢুকে পড়ল। নিজের বেডরুমে একজন অচেনা ফ্যাকাশে হয়ে যাওয়া মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে শীর্ষ নিজের ঘন ভ্রু দুটো কুঁচকে নাচালো। সে এক হাত পকেটে পুরে মেঘের ওপর নিচ তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করল, হু আর ইউ? মানে আমি কেউ না। মেঘালয়া ভয়ের চোটে তোতলাতে শুরু করলো। ওখান থেকে যত দ্রুত সম্ভব পালানোর জন্য যেই না ও হিল জুতো পরা পায়ে ঘর থেকে বের হতে যাবে অমনি ঘটল অঘটন। ওর ভারী জাঁকজমকপূর্ণ লেহেঙ্গার ঘেরের সাথে নিজের পা পেঁচিয়ে গেল। ব্যালেন্স হারিয়ে সে সোজা সামনের দিকে চিৎপটাং হয়ে পড়ে যেতে নিল। পড়তে পড়তেই মেঘ চোখ মুখ খিচে চিৎকার জুড়ে দিল, ওরে আল্লাহ, আমারে বাঁচাও। মাটিতে পড়ার আগেই ওই 1 সেকেন্ডে মেঘের মাথায় দুনিয়ার সব আজগুবি চিন্তা করলো। সে হাত পা ছুঁড়ে বিলাপের সুরে চিল্লানো শুরু করলো, আমি মরে গেলে আমার না হওয়া বাচ্চা কাচ্চার কি হইব রে? আল্লাহ রে, আমারে বাঁচাও। হাসা কইতাছি, এখন দেখা সব মাইনা চলমু। আমার না হওয়া স্বামীরে বিধবা কইরো না তুমি রে। হেই স্টুপিড গার্ল, জাস্ট শাট আপ। কানের কাছে একটা বজ্রপাতের মতো ধমক শুনে মেঘালয়া পুরো আকাশ থেকে যেন পড়ল। ভয়ার্ত চোখে এক চোখ খুলে তাকাতেই ও দেখল ও মাটিতে পড়েনি। শীর্ষ নিজের শক্ত দীর্ঘ হাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে ধরে পতন থেকে বাঁচিয়েছে। কিন্তু মেঘের মুখের একদম ইঞ্চিখানেক দূরত্বে এখন শীর্ষ সেই রাগী গম্ভীর মুখ। এত কাছ থেকে জম দুধকে দেখে মেঘের ভেতরটা আবারও কেঁপে উঠল। ভয়ের চোটে হাত পা ছড়াছড়ি করতে গিয়েও নিজের ব্যালেন্স তো রাখতে পারলই না, উল্টো শীর্ষর ব্লেজারের কলারটা খামচে ধরল। ফলাফল যা হওয়ার তাই হলো। হঠাৎ এই টানে শীর্ষ নিজেও ভারসাম্য ধরে রাখতে পারল না। মেয়েকে নিয়েই সে ধপাস করে ফ্লোরের ওপর পড়ে গেল।
মেঝেতে পড়ার পর মেঘ টের পেল ওর ওপর প্রায় 6 ফুট উচ্চতার একটা বিশাল ভারী শরীর চেপে বসেছে। মেঘালয়ের দম বন্ধ হওয়ার জোগাড়, কোমরটাও বুঝি ভেঙেছে। সে নিচ থেকে চোখ মুখ কুঁচকে চিৎকার জুড়ে দিয়ে বলল, আল্লাহ রে, গেছি আমি গেছি। দামড়া হাতির চিপায় চিলে চ্যাপটা হইতেছি রে আমি। ওরে কে কোথায় আছিস রে? আমার এই জলহস্তি আর হাতির নিচ থেকে উঠারে বাঁচাও। মাথা মোটা কোথাকার। রাগে গজগজ করতে করতে মেঘের ওপর থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো শীর্ষ। নিজের নেভি ব্লু ব্লেজারটা টেনে টুনে সোজা করে সে মেঘের দিকে তাকালো। মেয়েটার কাণ্ড কারখানা দেখে তার মেজাজ চড়ে গেলেও মাটিতে ওভাবে পড়ে থাকতে দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বড় শক্ত হাতটা বাড়িয়ে দিল। হাত ধরে উঠেছ। মেঘালয়া তখনও ফ্লোরে পড়ে আছে, ওর মাথা ঘুরছে। ও বোবা বোবা চাহনি নিয়ে শীর্ষর দিকে তাকালো, যেন এখনো বিশ্বাস করতে পারছে না ও বেঁচে আছে। কাপা কাপা হাত বাড়িয়ে সে শীর্ষর শক্ত হাতটা শক্ত করে ধরল ওঠার জন্য। শীর্ষ যখন আলতো টানে মেঘকে ওপরের দিকে তুলছিল, ঠিক তখনই মেঘের জাঁকজমকপূর্ণ লেহেঙ্গার চওড়া ওনাটা একপাশে সরে গেল। আর ঠিক সেই মুহূর্তেই শীর্ষর তীক্ষ্ণ চোখের নজর গিয়ে পড়ল মেঘের উন্মুক্ত ফর্সা উদরে। কূপের মতো গভীর নাভির ঠিক পাশেই একটা কুচকুচে কালো তিল হীরের টুকরোর মতো চিকচিক করছে। সেই দৃশ্যটা দেখা মাত্রই মেজর শীর্ষ কারদারের মতো একজন শক্ত মনের মানুষের বুকেও যেন আচমকা একটা বিদ্যুতের ঝিলিক খেয়ে গেল। তার চোখের পলক স্তব্ধ হয়ে গেল। হাতের টানটা কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল। নিজের অজান্তেই ঘোর লাগা গলায় শীর্ষের ঠোঁট গলে বেরিয়ে এলো এক লাইনের ফিসফিসানি। হোয়াট আ বিউটিফুল নভেল। খালাতো ভাইয়ের বাসর ঘর সাজানোর গুরু দায়িত্ব পড়েছে মেঘালয়ার, মিথিলা আর কিঞ্জা সহ আরও বেশ কয়েকজনের ওপর। শুধু মেয়েরাই নয়, এই দলে হাত বাড়াতে এসেছে আদর আর রাহাত নামের 2 ছেলেও। সবাই মিলে হাসিমুখে রজনীগন্ধা আর গোলাপের মালায় পুরো ঘরটাকে এক টুকরো স্বর্গ বানিয়ে তুলল। চারদিকে সুগন্ধি ফুলের মেলা, কিন্তু পুরো ঘরের কোথাও মশারি কোনো চিহ্ন পেল না মেঘ। তার সরল আর কৌতূহলী মন এই খটকাটা কিছুতেই মেনে নিতে পারল না। সে হাত কোমরে রেখে ফট করে প্রশ্ন করে ফেলল, আচ্ছা, বাসর রাতে মশারি টাঙায় না কেন রে? হ্যাঁ গরে কি মশায় কামড়ায় না? মেঘের এমন চরম বোকা বোকা আর নিষ্পাপ প্রশ্ন শুনে ঘরের সবাই 1 সেকেন্ডের জন্য থমকে গেল। তারপরই পুরো ঘর জুড়ে হো হো করে হাসির রোল উঠল। রাহাত নিজের হাসি চেপে মেঘের নাকের ডগায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, ধুর পাগলি, ওই রাতে নিজেরা মারামারিতে মেলা ব্যস্ত থাকে। মশা কামড়াইলেও ওইটুকু ব্যথা হ্যাগো কিচ্ছুই যায় আসে না। মেঘের চোখ দুটো এবার আরো বড় বড় হয়ে গেল। সে অবুঝের মতো আবার জিজ্ঞেস করল, কিন্তু কি নিয়ে মারামারি করে? এতক্ষণ ফুলের মালা গাঁথতে থাকা রাহাত সুযোগ বুঝে কথার মাঝে ফোড়ন কেটে উঠল। সে বাঁকা হেসে বলল, সেইটা আপনার বিয়া হইলেই নিজের চোখে জানবার পাইবেন। অহন তো আপনার ছোট মানুষ, আগে বড় হন, বিয়া করেন, তারপরে দেখেন ইয়া কিয়া হইয়া মারামারি কিনা। রাহাতের এমন রসাত্মক আর দায়িত্ববোধক কথায় মেঘালয়া মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেল। এই শ্যামবর্ণের মায়াবী মেয়েটা আজ একটা ল্যাভেন্ডার রঙের শাড়ি পরেছে, সাথে একদম হালকা সোয়াচে সাজ। এই অল্প সাজেই তাকে ডালিম ফুলের মতো স্নিগ্ধ দেখাচ্ছে। রাহাত যখন মেঘের সেই লাজুক মিষ্টি হাসির দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পুরো ঘরের বাতাস ভারী করে বাজের মতো আছড়ে পড়ল এক গম্ভীর ধারালো কণ্ঠস্বর। কোন মারামারি কথা বলা হচ্ছে এখানে? হঠাৎ দরজায় মেজর শীর্ষ কারদার অঙ্কনকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের সবার হাসি মুখের রক্ত যেন এক পলকে চুষে নিল কেউ। ব্লেজারহীন শার্টের হাতা দুটো কোণই পর্যন্ত গোটানো, চোখে তার চিরাচরিত রাশভারী আর তীক্ষ্ণ চাহনি। আদর পরিস্থিতি হালকা করতে গিয়ে আমতা আমতা করে গ্রামীণ টোনে বলেই ফেলল, 420 কথা বলা হচ্ছে ভাইয়া। ওই যে বাসরাইতে জেম্বাই মারামারি হয়, ওই আর কি। আদরের মুখ থেকে এমন সস্তা ও অশোভন কথা শুনতেই মেজর শীর্ষর চোয়াল শক্ত হয়ে উঠল। কপালের রাগে রগগুলো ভেসে উঠল তার। সে বাঘের মতো গর্জে উঠে ধমক দিয়ে বলল, শুদ্ধ ভাষায় কথা বলতে পারিস না? আর ছোটতে সামনে এসব কেমন নোংরা কথাবার্তা? যা, বের হয়ে যা ঘর থেকে। মেজর কারদারের সেই বজ্রকণ্ঠের ধমক আর চোখের আগুনের সামনে দাঁড়িয়ে থাকার সাহস কারোর ছিল না।
আদর আর রাহাত আর একটা শব্দও না বাড়িয়ে মাথা নিচু করে চোরের মতো চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আদর আর রাহাত চলে গেলেও ঘরের ভেতর যেন বাতাস জমে বরফ হয়ে গেল। মিথিলা, কিঞ্জা আর মেঘালয়া পাথরের মূর্তির মতো যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়ে রইল। নড়ার মতো শক্তিটুকুও যেন তাদের শরীর থেকে উধাও হয়ে গেল। ভয়ের চোটে মিথিলা আর কিঞ্জা মনে মনে তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বিড়বিড় করতে লাগলো, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন একদম শিউরে, তখন মানুষ যেভাবে শেষ মুহূর্তে দোয়া দুরুদ পড়ে, ওরা ঠিক সেভাবেই মনে মনে সব আউড়ে যাচ্ছে। আর ওদিকে মেঘালয়া ঠায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে মনে মনে রোনাজারি করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যমদূতের সামনে পড়লে মানুষের যে দশা হয়, মেঘের ঠিক এখন সেই দশা। ওরা যখন মনে মনে ইষ্টনাম জপতে ব্যস্ত, ঠিক তখনই শীর্ষ চ্যাত করে ওঠে। সিংহের গর্জনে পুরো ঘর কাঁপিয়ে সে কড়া গলায় বলল, কি হলো? তোদেরকে এখানে থাকার জন্য আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? বেরিয়ে এখান থেকে, ফট! শীর্ষর ধমক খেয়ে মিথিলা আর কিঞ্জার সাথে মেঘাও মাথা নিচু করে বিড়ালের মতো ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু মেঘ দরজার চৌকাঠ পার হওয়ার আগেই ঘরের ভেতর আবারও আশ্রে পড়ল সেই গমগমে কণ্ঠস্বর, হাই ল্যাভেন্ডার গার্ল, স্টে হিয়ার। বাকির বের হয়েছে। কথাটা শোনা মাত্রই মেঘের পায়ের জুতো যেন মেঝের সাথে আঠা দিয়ে লেগে গেল। মিথিলা আর কিঞ্জা দরজার কাছে থমকে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো। ভয়ে ওদের গলা শুকিয়ে কাঠ। মিথিলা কোনো মতে সাহস সঞ্চয় করে আমতা আমতা করে বলল, ইয়ে মানে ভাইয়া ওকেও। তোদের জাস্ট যেতে বলেছি না? নিচে চরকে তেল দে। শীর্ষর চোখ রাঙ্গানি দেখে ওরা আর এক সেকেন্ডও দাঁড়ানোর সাহস পেল না। ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দরজার আড়ালে লুকিয়ে থাকা রাহাত আর আদর ওদের হাত ইশারায় ডাকল। চারজন মিলে দরজার একদম চিপায় দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান খাড়া করে দাঁড়ালো। সবার মনেই এক কৌতূহল, এই রাগে মেজর হঠাৎ মেঘালয়াকে কেন একা আটকে রাখলো ঘরে। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে কিনা তা দেখার জন্য ওরা যেই না দরজার ফাঁক দিয়ে উকিঝুঁকি মারতে যাবে, অমনি ভেতর থেকে শীর্ষর তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো, দরজার চিপে উকি দেওয়া ওই চারটা মাথাকে যদি আমি ধরতে পারি, তবে পিঠের ওপর অর্জুন গাছের ডালের একটা বাড়িও মাটিতে পড়বে না। শীর্ষর মুখের কথা শেষ হতে দেরি, কিন্তু রাহাত আর আদরের চোখের সামনে নিজের পিঠের চামড়া ওঠার দৃশ্য ভেসে উঠতে দেরি হলো না। শীর্ষ ওদের পেছনে চেলা নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, শোটের দল, তোদের বেরিয়ে যেতে বলার পরে এখানে লুকিয়ে চোরের মতো আরে পাচ্ছিলে? তারা দেখাচ্ছে মজা। তা দেখেই রাহাত আর আদর শুকনো এক ঢোক গিলে পালালো দরজার চিপা থেকে। এদিকে কিঞ্জা আর মিথিলাও যেন একই স্বপ্ন দেখল। উঠোনের আম গাছের ডালে ওদের দুই হাত রশি দিয়ে বেঁধে লটকিয়ে দেওয়া হয়েছে, আর মেজর শীর্ষ কারদার দুই হাতে দুটো অর্জুন গাছের মোটা চেলা কাঠ নিয়ে ধামধাম করে ওদের পিঠে পিটাচ্ছে। পিঠের চামড়া ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর ওরা বাতাসে ঝুলে লাফাচ্ছে। বাস্তবে শীর্ষ ঘর থেকে বের হওয়ার আগেই ওরা আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে লেজ গুটিয়ে সিঁড়ির দিকে দৌড় লাগালো। আপনি বাঁচলে বাপের নাম, এই নীতি মেনে ওরাও দ্রুত পায়ে কেটে পড়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে মিথিলা দরজার দিকে তাকিয়ে ভয়ার্ত ফিসফিসানি স্বরে মেঘের উদ্দেশ্যে বলল, তোর আত্মার মাগফিরাত কামনা করতেছি রে মেঘ, আল্লাহ তোরা জ্যান্ত কবর হওয়া থেকে বাঁচাক। খট করে সিটকিনি লাগার শব্দটা মেঘের কানে যেন যমদূতের পরোয়ানা হয়ে বাজল। দরজাটা লক করেই শীর্ষ ধীর পায়ে মেঘের দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ যেন বাঘের শিকারের দিকে এগিয়ে যাওয়ার মতো ধীর, মাপা আর ভয়ঙ্কর। শীর্ষকে এভাবে এগিয়ে আসতে দেখে মেঘের বুকের ভেতরটা ধরফর করে উঠল। সে ভয়ে ভয়ে এক পা করে পেছাতে লাগলো। কিন্তু পেছাতে পেছাতে আর কত দূর যাওয়া যায়? মাত্র কয়েক গজ পেরোতেই তার পিঠ গিয়ে ঠেকল বসার ঘরের সেই সুসজ্জিত খাটের শক্ত কাঠের পায়ার সাথে। পালানোর আর কোনো পথ নেই। লাভের লাভ কিছুই হলো না। মেঘালয়াকে একদম কোণঠাসা করে ফেলে শীর্ষ এক ঝটকায়। হ্যাঁচকা টান দিয়ে তাকে নিজের একদম বুকের কাছে টেনে আনল। মেঘ পুরো স্তম্ভিত হয়ে গেল, তার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু তার চেয়েও বড় ধাক্কাটা সে খেল ঠিক তার পরের মুহূর্তেই। ল্যাভেন্ডার শাড়ির আলগা আঁচলের ফাঁক গলে শীর্ষর সেই বড় শক্ত আর উষ্ণ হাতটা সরাসরি গিয়ে থামল মেঘের উন্মুক্ত ফর্সা পেটের ওপর, ঠিক সেই কুচকুচে কালো তিলটার ওপর।
শরীরের সংবেদনশীল জায়গায় এমন আচমকা ও কড়া পুরুষের স্পর্শ পেয়ে মেঘের পুরো শরীর কেঁপে উঠল। সে ভয়ার্ত চোখে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, কি করছেন আপনি? আমার পেটে কেন হাত দিচ্ছেন? শীর্ষ একটুও সরল না, বরং মেঘের কানের একদম কাছে নিজের মুখটা নামিয়ে আনল। তার তপ্ত নিঃশ্বাস মেঘের গলায় আশ্রে পড়ছে। পেটের ওপর হাতের চাপটা সামান্য বাড়িয়ে সে একদম ফিসফিস করে ধারালো গলায় বলল, Because I love you, Nafil, and I want to play in a football World Cup with you. Can you enjoy this game? শীর্ষর মুখের সেই পরিচিত শব্দগুলো শোনা মাত্রই মেঘের মাথার ভেতর যেন 100টা সাইরেন একসাথে বেজে উঠল। দুনিয়ার সব আলো যেন এক পলকে দপ করে নিভে গেল। সে এবার 100% নিশ্চিত হয়ে গেল যে সে আর মেঘালয়া নেই, মেজর কারদারের খাঁচায় বন্দি এক চিলতে শিখার মাত্র। সে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, আপনি বুঝে গেছেন সবকিছু? শিশুর ঠোঁটের কোণে এক শয়তানি ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে মেঘের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, তোমার কি মনে হয় মেঘালয় আমি ঘাসে মুখ দিয়ে চলে? বাংলাদেশ আর্মির একজন মেজর আমি অমন হট অ্যান্ড বোল্ড পিকচার পাঠাবে, টেক্সট করবে, আর আমি আমার এই হবু প্লেমেটকে চিনতে পারবো না? সুইটহার্ট সুইট হার্ট শব্দটা মেঘের কানের পর্দা ভেদ করে মগজে পৌঁছানো মাত্রই তার চোখের সামনে বাসর ঘরটা বনবন করে ঘুরতে লাগলো। ভয়ের পারদ যখন সর্বোচ্চ সীমায় পৌঁছায়, মেঘের মস্তিষ্ক তখন একটাই শর্টকাট চেনে। কোনো কথা নেই, বার্তা নেই। সে সত্যি সত্যি শীর্ষর শক্ত বাহুবন্ধনে মাঝেই চোখ উল্টে ঢলে পড়ল। হুট করে মেঘের শরীরটা এভাবে নিথর হয়ে যাওয়া দেখে শীর্ষর কপাল কুঁচকে একাকার হয়ে গেল। সে বিরক্তিতে নিজের চিবুক শক্ত করে মেঘের দিকে তাকালো। এ কি মেয়ে রে খোদা, এ খালি ধপাস ধপাস আর কপাস করে অজ্ঞান হওয়া ছাড়া দুনিয়ার আর কিছুই বোঝে না। নাকা একটা ইচ্ছে তো করছে এখন কেটে কুটে পদ্মার নদীতে ভাসিয়ে দেয়। শীর্ষ আর মেঘের ওই ভারী শরীরটা ধরে রাখার কোনো চেষ্টা করল না। সে এক প্রকার ঠাস করে মেঘকে বসার ঘরের ফ্লোরের ওপর ফেলে দিল। বাসর ঘরের ফ্লোরের ওপর ফেলে দিল। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে সে নিজের মেজাজ আর ধরে রাখতে পারল না। চ্যাত করে উঠে শার্টের হাতাটা আরো ওপরে গুটিয়ে বলল, থাক তুই এখানে, মইরা পইরা থাক। অচেনা আইডি তখন হট ছবি আর মেসেজ পাঠাবার পারিস, আর এখন 70-এর সামনে মানবার পারিস না? উফ, এ কোন আজব মেয়ের চক্করে পড়লাম রে বাবা। নতুন বর বউ এসে বাসর ঘরে ঢুকবে কি, উল্টো সেখানে মেঝের ওপর হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা মেঘালয়াকে নিয়ে সবাই হুমুল হলস্থল আর টানা হ্যাঁচড়ায় ব্যস্ত। কেউ মাথায় পানি ঢালছে, কেউ হাত পায়ের তালু ডলে দিচ্ছে, আর কেউ বাতাস করতে করতে অস্থির। মেয়ের এমন কাণ্ড কারখানা দেখে মেঘের মা আলেয়া বানুর মেজাজ একেবারে সপ্তম আকাশে চড়ে গেল। তিনি কপালে হাত দিয়ে কিছুক্ষণ নিজের কপাল চাপড়ালেন। তারপর রাগে গজগজ করতে করতে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা তার নিরীহ গোছের স্বামী অর্থাৎ মেঘের বাবাকে লক্ষ্য করে একেবারে খেকিয়ে উঠলেন। শোনো মাস্টার, তোমার এই হাবাইতা আর মায়ারে নিয়ে আমি আর পারুম না। 3 দিন মাথায় চড়ে বসতাছে, বেয়াদব 42 একটা। কোনো কাম নাই কাজ নাই, এখন কোনো অকাজ করতে যাইয়া ঘরের মধ্যে আমনে অজ্ঞান হইছে শুনি। তোমার আদরের মাইয়া এখন তুমিই সামলাও বাপু, আমারে আর এই আপদের মধ্যে টানিও না। আলেয়া বানুর এমন ঝাঁঝালো চিল্লানিতে ঘরের বাতাস আরও গরম হয়ে উঠল। বেচারি মাস্টার মশাই বউয়ের ধমক খেয়ে চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে অপরাধীর মতো মেঘের দিকে তাকিয়ে রইলেন। তিনি কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। চশমার কাজটা আঙ্গুল দিয়ে সামান্য ঠিক করে তিনি মেঘের ফ্যাকাশে মুখের দিকে চেয়ে রইলেন। আলেয়া বানুর এই রণচণ্ডীর রূপ দেখে তার ছোট বোন পিঙ্কু এগিয়ে এলো। তিনি আলেয়া বানুর হাতটা ধরে একটু শান্ত করা সুরে নরম গলায় বললেন, আহ বড় আপা, তুমি শুধু শুধু এই আনন্দের দিনে ওকে এভাবে বকো না তো। ও তো এখনো ছোট মানুষ, বোঝে না কিছু। পিঙ্কির কথা শুনে আলেয়া বানুর মেজাজ যেন আরো এক কাঠি চড়ে গেল। তিনি হাত নেড়ে ঝাঁঝালো গলায় বলে উঠলেন, কিসের ছোট মানুষ শুনি? আর যদি ওরে ধইরা বিয়া দিয়া দেই তবে কাইল ও এক বাচ্চার মা হইব। ওই বুঝি এখনো ছোটো? এই বয়সে আমি ঘর সংসার সামলাইছি, আর উনি বাসর ঘরে আইসা ধপাস করে অজ্ঞান হইয়া পইরা আছে। ঢং কত! আলেয়া বানুর এই কড়া কথার জবাবে এবার শিউলি বেগম শীর্ষর মা মাথা নেড়ে নাবোধক উত্তর দিলেন।
তিনি মেঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, আলে আপা, আপনি শুধু শুধু এই পরিস্থিতিতে মেঘ মাকে বকছেন। আমার তো মনে হয় মেয়েটা কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। বকাঝকা পরে করেন, আগে ওকে সুস্থ করে তুলুন। শিশোর মা শিউলি বেগমের মতো একজন সম্মানিত আর শান্ত মানুষের মুখে এমন কথা শুনে আলেয়া বানু এবার আর কথা বাড়াতে পারলেন না। তিনি মুখটা কালো করে চুপ করে গেলেন। এদিকে মেঘের বড় ভাই নোমান আর অভ্র, এই দুই যুবকের কাউকেই আপাতত এই হুলস্থুলের মধ্যে ঘরে দেখা যাচ্ছে না। বিয়েবাড়ির কোনো এক জরুরি কাজের তদারকি করতে দুই ভাই মিলে একটু আগেই গেটের বাইরে গেছে। এদিকে ঘরের এক কোণে থাকা সোফাটায় নতুন বর বউ নীরব আর তিথি এতক্ষণ ধরে একদম চুপচাপ আড়ষ্ট হয়ে বসে আছে। বাসর রাতের রোমাঞ্চ তো দূরে থাক, মেঘালয়ের এই নাটকীয় কাণ্ড কারখানা আর মেজর শিশুর রাগী রূপ দেখে বেচারাদের নিজেরই যান যাওয়ার জোগাড়। বরবউয়ের সাজে বসে থাকলেও দুজনেরই যেন ভয়ে কাচুমাচু হয়ে আছে। ওদের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে শিশু এবার তার গম্ভীর কণ্ঠস্বরটা একটু নরম করল। ঘরে থাকা বাকি আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আপনারা তিথি আর নীরবকে নিয়ে ওদের বাসঘরে দিয়ে আসুন। বেচারাদের আজ নতুন জীবন শুরু। শুধু শুধু এই ঝামেলার মধ্যে আটকে রাখার কোনো মানে হয় না। আর ওই পিচ্চি মেয়েকে আমি সামলে নিচ্ছি। রাত কেটে ভোরের আলো ফুটতেই কারদার বাড়িতে শুরু হয়ে গেছে এক এলাহি কাণ্ড। আজ নীরব আর তিথির বৌভাত। চারদিকে সাজ সাজ রব, লাইটিংয়ের ঝলকানি আর বাবুশ্রীদের রান্নার সুবাসে পুরো বাড়ি মমা করছে। বাড়ির সবাই ব্যস্ত নতুন কনে তিথিকে দেখার জন্য আর মেয়ে বাড়ির মেহমানদের আপ্যায়নের তদারকিতে। দোতলার বারান্দার রেলিংয়ে হাত রেখে নিচে সবার এই তুমুল ব্যস্ততা দেখছিল মেঘালয়া। গতকাল রাতে ঝড়ঝাপটার পর তার মনে এখনো এক ধরনের কুয়াশাচ্ছন্ন ভয় জমে আছে। তবে স্বস্তির বিষয় হলো, গতকাল রাতে জ্ঞান ফেরার পর মেজর কারদার তাকে আর তেমন কোনো জ্বালাতন করেনি। অত্যন্ত ভদ্র ও ঠান্ডা মাথায় তাকে পর্যাপ্ত রেস্ট নেওয়ার নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সাক্ষাৎ যমদূতের এমন আকস্মিক রূপ বদলে মেঘের কাছে এক মস্ত বড় ধাঁধার মতো লাগছে। মেঘু, চল চল জলদি চল, রেডি হবি। একটু পরে ভাবির বাড়ি থেকে মেহমানরা সব এসে পড়বে। ভাবনার মাঝেই কোত্থেকে যেন মিথিলা হুট করে উড়ে এসে জুড়ে বসল। এক ঝটকায় মেঘের হাতটা খপ করে ধরে সে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো। মেঘ নিজেকে সামলে নিয়ে একটু অবাক হয়ে প্রশ্ন করল, আরে বেলা হতে তো এখন অনেক দেরি, এত আগে রেডি হয়ে আমি করবোটা কি? মেঘের এমন অলস প্রশ্নে মিথিলা চরম বিরক্ত হয়ে পিছু ফিরে তাকালো। চোখ রাঙ্গিয়ে তেতে উঠে বলল, একদম চুপ থাকবি, একটা কথা বলবি না, যা বলছি তা কর। অজ্ঞতা মিথিলার সেই জাদ্রেল আদেশের সামনে মাথা নত করে মেঘ তার রুমে ঢুকে গেল। প্রায় ঘন্টা দুয়েক পর মিথিলার রুমের ভারী কাঠের দরজাটা খুলে বাইরে পা রাখল মেঘালয়া। আজকের দিনের জন্য সে বেছে নিয়েছে হালকা বেইজ রঙের একটি চমৎকার সিল্কের শাড়ি, সাথে মানানসই কাঠের একটি স্লিভলেস ব্লাউজ। মুখে একদমই হালকা স্নিগ্ধ সাজ আর চুলগুলো আলগা করে পিঠে ছেড়ে দেওয়া। এই সাধারণ রূপেই শ্যামবর্ণের মেয়েটাকে আজ এতটাই নজরকাড়া আর অপসরার মতো লাগছে যে কেউ এক পলক দেখলে চোখ ফেরাতে পারবে না। ঠিক ওই মুহূর্তেই নিজের কোনো এক জরুরি কাজে সেই করিডর দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছিল মেজর শীর্ষ কারদার অঙ্কন। কিন্তু হুট করে মেঘের দিকে চোখ পড়তেই সে যেন এক লহময় পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেল। তার সেই তীক্ষ্ণ গম্ভীর চোখজোড়া ল্যাভেন্ডার গাল থেকে বেইজি সিল্কের শাড়ি পরা এই মায়াবী রূপসীর ওপর গিয়ে আটকে গেল। মেঘের এই সম্মোহনী রূপের দিকে তাকিয়ে শীর্ষ এতটাই আনমনা হয়ে পড়েছিল যে নিজের পায়ের হদিসটাই সে ভুলে গেল। হাঁটার গতি না কমিয়ে আনমনে পা সামনে বাড়াতেই ঘটল বিপত্তি। সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই তার বুট জুতোটা পিছলে গেল। তবে ডিফেন্সের তুখর অফিসার বলে কথা, ভারসাম্য হারিয়ে নিচে গড়াগড়ি খাওয়ার বদলে সে অত্যন্ত চটজলদি ধপ করে সিঁড়ির ওপরে বসে পড়ল এবং এক হাত দিয়ে শক্ত করে সিঁড়ির মেটালের হাতলটা চেপে ধরল। পুরো ঘটনাটা ঘটল এত দ্রুত আর মেঘের অলক্ষ্যে যে মেঘালয়া টেরও পেল না তার এক ঝলক রূপের আগুনে স্বয়ং মেজর কারদার মাটিতে বসে পড়েছে। শীর্ষ দ্রুত আশেপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ এই দৃশ্য দেখেনি তো। নিজের এই অভূতপূর্ব ও লজ্জাজনক পতনে রাগ ক্ষোভে তার ফর্সা মুখটা লাল হয়ে উঠল। সে মনে মনে মেঘালয়াকে এক হাত দেখে
নেওয়ার প্রতিজ্ঞা করল এবং মনে মনেই তাকে ধুয়ে দিতে ফিসফিসিয়ে বলল, ওরে আল্লাহর বান্দি, তোরে যে শাড়িতে দেখি বিছলা খাইলাম, সেই শাড়ি পরে যদি বন্ধ না করেছে, তবে আমার নামও শীর্ষ কার্তার অঙ্কন নয়। সিঁড়ি থেকে উঠে নিজের ব্লেজারটা টেনে টুনে সোজা করে নিচে নেমে এলো শীর্ষ। তার তীক্ষ্ণ চোখ এড়াতে পারেনি যে মেঘালয়া আবার মিথিলার রুমের ভেতরেই ঢুকে গেছে। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, ওই মারণাত্মক লুকে মেয়েটাকে এখনো সে ছাড়া বাড়ির অন্য কেউ দেখেনি। ঠিক তখনই ড্রয়িং রুমের ওপাশ থেকে মেঘের মা আলেয়া বানু আর কাকি পিঙ্কির গলার আওয়াজ পাওয়া গেল। পিঙ্কি তার বড় আপাকে বলছিলেন, এবার তুই আর দুলাভাই যে রেডি হয়ে নে আপা, ওনারা তো মনে হয় এলো বলে। দুই বোনকে কথা বলতে বলতে এই করিডোরের দিকেই আসতে দেখে মেজর শীর্ষ কার্দারের মাথায় এক চরম কুবুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে শয়তানি হাসিটা চেপে সে পকেট থেকে ফোনটা বের করল। স্ক্রিনে কোনো কল না থাকা সত্ত্বেও ফোনটা কানের কাছে চেপে ধরে গম্ভীর গলায় বানিয়ে বানিয়ে ওপাশ থেকে কথা শোনানোর ভান করে বলতে শুরু করল। হ্যাঁ গালিব, বলো কি খবর? শীর্ষর গলার গম্ভীর আওয়াজ পেয়ে আলেয়া বানু আর পিঙ্কি দুই বোনই চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। আর্মির মেজরের মুখে কোনো অফিসিয়াল ক্রাইমের খবর শুনে ওরা কৌতূহলী হয়ে কান খাড়া করল। শীর্ষ ওদেরকে না দেখার ভান করে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আরও একটু জোরে বলতে লাগলো, কি বললে? বান্দরবানে গত রাতে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে এই অবস্থা করেছে কয়েকজন, কিন্তু মেয়েটাকে একা পেল কোত্থেকে? সে একটু থামল, যেন ওপাশ থেকে গালিব নামের কেউ উত্তর দিচ্ছে। তারপর কপালে গভীর ভাঁজ ফেলে অত্যন্ত চিন্তিত ও রাগী গলায় বলল, কি বলছো? স্লিভলেস করে ড্রেস পরে রাতের বেলা পার্টি থেকে বাড়ি ফেরার মুখে এই অঘটন ঘটেছে? ও গড, আজকালকার মেয়েদের কোনো সেন্সই নেই। ওরা বোঝে না পর্দাশীল মেয়েরা নিরাপদ নয়, আর ওরা তো ওয়েস্টার্ন পরে ঘুরছে। কেয়ারলেস। হাওয়ায় এই কাল্পনিক কথোপকথন শেষ করে শীর্ষ ফোনটা পকেটে পুরল। তারপর দুই বোনকে সম্পূর্ণ এড়িয়ে, যেন সে কিছুই খেয়াল করেনি এমন একটা ভাব নিয়ে হন হন করে বাড়ির বাইরে চলে গেল। এদিকে করিডোরে দাঁড়িয়ে থাকা আলেয়া বানু আর পিঙ্কির মুখের রক্ত যেন এক পলকে চুষে নিল কেউ। আলেয়া বানু এমনিতেই মেঘালয়াকে নিয়ে সারাক্ষণ এক বুক দুশ্চিন্তা বুকে চেপে রাখেন। মেয়েটা বড্ড দস্যি, জেদি আর বাউন্ডুলে স্বভাবের। চট করে কখন কি অকাজ করে বসে তার কোনো ঠিক নেই। আর সেই কারণেই তিনি সবার সামনে মেয়েকে একটু বেশি গালমন্দ করেন, যাতে অন্য কেউ তার মেয়েকে বকার সুযোগ না পায়। মা তো শাসন করার আড়ালে ওইটুকু আগলে রাখাই তার স্বভাব। কিন্তু এখন শীর্ষর মুখে এই ধর্ষণের নির্মম পরিণতির কথা শুনে আলেয়া বানুর কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি পিঙ্কির দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, আচ্ছা, আমরা যাচ্ছি রেডি হইতে। তুইও যা, জলদি রেডি হয়ে নে, আমি একটু মেয়ে ঘুরে দেখে আসি। পিঙ্কিকে বিদায় দিয়ে আলেয়া বানু আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দোতলার দিকে ছুটলেন। মেঘালয়া কোথায় আছে তা নিশ্চিত না হলেও আন্দাজে মিথিলার রুমের দিকে পা বাড়াতেই তার কান খারাপ হয়ে উঠল। বন্ধ দরজার ওপাশ থেকে মেঘের খিলখিল হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। আলেয়া বানু আর কোনো সৌজন্যতার ধার ধারলেন না। এক ঝটকায় মিথিলার রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন তিনি। আর ভেতরে ঢুকেই তার চোখের মনি ছানাবড়া হয়ে গেল। হালকা বেইজ রঙের সিল্কের শাড়ির সাথে মেঘালয়ের পিঠ খোলা স্লিভলেস ব্লাউজটা জলজল করছে। মেঘের এই রূপ দেখা মাত্রই আলেয়া বানুর চোখের সামনে বান্দরবনের রাতের সেই কাল্পনিক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। তিনি রাগে আর ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, আরু! আম্মা, তুমি এভাবে চিৎকার কেন করছো? মায়ের এমন আচমকা রণচণ্ডীর রূপ দেখে মেঘালয়া চমকে উঠে শাড়ির কুচিটা হাত দিয়ে চেপে ধরে এই প্রশ্ন করল। কিন্তু মেয়ের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থায় তখন আলেয়া বানু ছিলেন না। তিনি হন্তদন্ত হয়ে মেঘের দিকে এগিয়ে এলেন। কোনো কিছু না ভেবেই মেয়ের স্লিভলেস হাতা দুটো খপ করে ধরে ঝাঁকিয়ে অত্যন্ত দ্রুত আর ব্যাকুল গলায় বললেন, এভাবে শাড়ি পরেছিস কেন বল? কোন আক্কেলে এই হাত কাটা ব্লাউজ পরলি? জলদি এই সাজ বদলা, একদম সাধারণ পোশাক পরবি যাতে হাত পা সব ঢাকা থাকে। জলদি কর বলছি। মায়ের এমন অদ্ভুত আর অযৌক্তিক জেদ দেখে মেঘ হা হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কিন্তু আম্মা, নতুন ভাবির বাড়ির লোক আসবে, সবাই কত সুন্দর সেজেছে, আর আমি? মেয়ের মুখের কথা কেড়ে নিয়ে আলেয়া বানু আবারও মৃদু চিৎকার করে উঠলেন, কি বলছি তোর কানে ঢুকতেছে না? তোরে বলছি না এই শাড়ির বদলে অন্য পোশাক পরবি? এই মিথিলা! পাশের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছিল মিথিলা।
খালাম্মার এমন চিৎকার শুনে সেও হাতের লিপস্টিক ফেলে থতমত খেয়ে তাকালো। আলেয়া বানু মিথিলাকে লক্ষ্য করে হুকুমের সুরে বললেন, মিঠু, তুই ওর এই হাত কাটা সাজ এখনই বদলিয়ে দে। দরকার হলে তোর আলমারি থেকে কোনো ভালো 3 পিস বা সারারা ঘাড়ারা এনে ওরে পরিয়ে দে, কিন্তু এই পোশাকে ওর রুম থেকে এক পাও বের হবে না। কথাটা শেষ করে আলেয়া বানু আর মেঘের ফ্যাকাশে মুখের দিকে তাকালেন না। বুক ঢিপ ঢিপ পানি নিয়ে যেভাবে হন্তদন্ত হয়ে এসেছিলেন সেভাবেই গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। রুমে তখন এক অদ্ভুত নীরবতা। মেঘালয়া আয়নার দিকে তাকালো। 2 ঘন্টা ধরে এত মন দিয়ে করা শ্বাসটা এক নিমিষেই মাটি হয়ে গেল। সে অবুঝের মতো মিথিলার দিকে তাকিয়ে বলল, আমার হঠাৎ কি হলো রে মিথু? আম্মা হঠাৎ এমন ব্যবহার করলো কেন? আগে তো এমন করেনি। মিথিলাও একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমার কখন যে কি হয় আল্লাহ মালুম। বাদ দে, বাঘের ওপর রাগ করা যায়, কিন্তু মায়ের ওপর তো আর রাগ করা যায় না। চল, তোরে আমার সেই পাউডার ব্লু সারারাটা বের করে দে। ওটার হাতাও ফুল হাতা, খালাম্মাও শান্তি পাবে। মিথিলা আর কোনো ঝুঁকি নিল না। সে নিজের আলমারি ঘেটে পাউডার ব্লু রঙের একটি জমকালো সারারা বের করল, যার পুরো জমিন জুড়ে সোনালি আর রূপালি সুতোর চমৎকার কারুকাজ। মেঘকে জোর করে শাড়ি থেকে নামিয়ে সেই সারারাটা পরিয়ে দিল সে। এরপর মেঘের আলগা চুলগুলোকে সুন্দর করে একটা স্টাইলিশ খোপা করে সেট করে দিল মিথিলা। 2 ঘন্টা আগের সাজটা মাটি হয়ে গেলেও এই নতুন পোশাকে মেঘালয়াকে যেন আরও বেশি মায়াবী আর রাজকীয় দেখাচ্ছে। মেঘের শ্বাস শেষ করে মিথিলা নিজেও জলদি রেডি হয়ে নিল। 2 বোন যখন রুমের দরজা খুলে বাইরে বের হলো, ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে কিঞ্জা সেজে গুজে ওদের দিকে আসছিল। মেঘ আর মিথিলার এই জমকালো রূপ দেখে কিঞ্জা এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর 2 হাত গালে ঠেকিয়ে মুগ্ধ হয়ে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগতেছে তোমাদের দুজনকে। মেঘালয়া তার ম্লান হওয়া হাসিটা ফিরিয়ে এনে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে কিঞ্জা আপু। 3 রূপসী এবার একসাথে হাত ধরাধরি করে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এদিকে নিচে ড্রয়িং রুমের কোণে সোফার কুশন ঠিক করার কাজ করছিল আদর আর রাহাত। সিঁড়ি দিয়ে 3 জনকে নামতে দেখেই 2 ভাইয়ের ভেতরে শয়তানিটা আবারও চাড়া দিয়ে উঠল। রাহাত আর আদর একে অপরের দিকে তাকিয়ে একযোগে টিপ্পনি কেটে বলে উঠল, আরে দেখ দেখ, আসমান থেকে পুরীর বদলে এক ঝাঁক কাইল্লা পেট নিয়ে নেমছে রে। একবার যদি একা পায় তবে ঘাড় মোটকে একা চাই খেয়ে ফেলবে। ওদের এমন ফাজলামো শুনে কিঞ্জা আর নিজেকে সামলাতে পারল না। সে সিঁড়ির মাঝপথেই দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, কি বলি তুই আদর ভাইয়া? আমাদের পেতনির মতো লাগছে, তোর এত বড় সাহস! বোনদের এভাবে খেপাতে পেরে রাহাত আর আদরের মুখে যেন বিজয়ের হাসি ফুটে উঠল। ওরা হাই ফাইভ করার ভান করলো। এবার মিথিলা কোমরে হাত দিয়ে তোপড়িয়ে উঠে বলল, আমরা যদি পেতনি হই তবে তোরা হলি আস্ত গরুর গোবর। তোরা নিজেরা আয়নায় মুখ দেখেছিস কখনো? দেখিস না তোদের গা থেকে 24 ঘন্টা কেমন গোবর গোবর গন্ধ বের হয়? ইয়াক, থু। মিথিলার মুখে গরুর গোবর শুনে রাহাতের এতক্ষণের হাসি মুখটা এক ঝটকায় কপাল কুচকুচে কালো হয়ে গেল। কিন্তু আদর দম্বার পাত্র নয়। সে ওদের আরও বেশি খেপানোর জন্য বুক ফুলিয়ে বলল, আমরা গোবর হলেও তোর জমিতে সার হিসেবে কাজে লাগি, কিন্তু তোরা তো 7 বালতি আটা ময়দা মেখেও শেষমেশ সেই পেতনিই থেকে গেলি, কোনো লাভ হইল না। ঠিক তখনই ড্রয়িং রুমের মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলো মেজর শীর্ষ কারদার অঙ্কন। যদিও সে একা ছিল না, তার পাশে ছিলেন তার বাবা জুবায়ের কারদার। 2 বাপ বেটা মিলে আজ সন্ধ্যার বৌভাতের অনুষ্ঠানে কোন কোন বিশেষ অতিথি এবং ডিফেন্সের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন তাদের প্রোটোকল আর আপ্যায়নের তদারকি নিয়েই গভীর আলোচনায় মগ্ন ছিলেন। কিন্তু ড্রয়িং রুমের মাঝখানে আদর আর রাহাতের ওই উচ্চ বাচ্চের টিপ্পনি আর মেয়েদের চিৎকার জুবায়ের সাহেব আর শীর্ষ দুজনের কানে গিয়ে পৌঁছালো। জুবায়ের কারদার কথা থামিয়ে একটু অবাক হয়ে সামনে তাকালেন। শীর্ষও তার বাবার সাথে কথা বলা বন্ধ করে ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। কিন্তু সামনে তাকাতেই মেজর শীর্ষ কারদারের সেই কুঁচকে থাকা কঠিন কপাল মুহূর্তের মধ্যে শিথিল হয়ে গেল। সিঁড়ির গোড়ায় বেইজ সিল্কের সেই পিঠ খোলা স্লিভলেস শাড়ির বদলে এখন পাউডার ব্লু রঙের ফুল হাতা জমকালো সারারা পরে দাঁড়িয়ে আছে মেঘালয়া। চুলগুলো সুন্দর করে খোপা করা, বুক পিঠ হাত সব শালীনতায় ঢাকা।
তার এই নতুন রূপটা দেখা মাত্রই শীর্ষর মনের ভেতর এক তীব্র সন্তুষ্টির হাওয়া বয়ে গেল। জুবায়ের সাহেব হেসেই ফেললেন ওদের কাণ্ড দেখে। এই ছেলে মেয়েগুলো যেখানেই জড়ো হবে সেখানেই একটা হাট বসিয়ে দেবে। জুবায়ের সাহেব হেসে অন্য মেহমানদের দিকে এগিয়ে গেল। শীর্ষ সেখানেই দাঁড়িয়ে রইল। শীর্ষ মেঘের আপাতমস্তক আরও একবার দেখে নিয়ে তার স্বভাবসুলভ গম্ভীর কিন্তু এক চিলতে রহস্যময় কণ্ঠে বলল, বাচ্চাকে এখন অন্তত বাচ্চার মতোই লাগছে। এটাই পারফেক্ট। বাচ্চাদের এত দ্রুত বড় হতে নেই, খুব সমস্যা এতে। তিথির বাড়ি থেকে মেহমানরা ততক্ষণে সব চলে এসেছেন। কারদার বাড়ির বিশাল উঠোনে আর হলরুমে এখন গমগম করছে আমন্ত্রিত অতিথিদের কোলাহল। মেহমানদের একটা বড় অংশ এখন রাজকীয় সব খাবার দাবার তোলপাড় করতে ব্যস্ত। আর ওদিকে মূল মঞ্চে নতুন বরকনে নীরব আর তিথি নিজেদের পরিবারের মানুষদের সাথে হাসি মুখে একের পর এক পোজ দিয়ে ফটো সেশনে মগ্ন। মেঘালয়া আর কিঞ্জা ইতিমধ্যে নিজেদের মোবাইল ফোনের মেমোরি ফুল করে একগাদা ছবি তুলে ফেলেছে। কিন্তু মিথিলার ছবির ক্ষুধা যেন কিছুতেই মিটছে না। সে এখনো ছবি তুলে শেষ করতে পারেনি। ক্ষণে ক্ষণে শাড়ির কুচি আর ঘাড়ার ঘের ঠিক করে আশেপাশে ছোট পিচ্চি কাচ্চাদের ধরে এনে ক্যামেরাম্যান বানিয়ে একের পর এক স্ন্যাপ নিয়ে নিচ্ছে। মেঘ আর কিঞ্জা যখন মিথিলার এই অবিরাম ছবি তোলার কাণ্ড দেখে হাসাহাসি করছিল, ঠিক তখনই পাশ থেকে এক অপরিচিত কিন্তু বেশ রসাত্মক কণ্ঠস্বর ভেসে এলো। এই যে সুন্দরী বেন সাহেবাকুল, কেমন আছেন আপনারা? আচমকা এমন অদ্ভুত সম্বোধন শুনে মেঘ আর কিঞ্জা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। দেখলো ওদের থেকে সামান্য দূরে বুকে দুহাত বেঁধে দাঁড়িয়ে আছে সমবয়সী তিনটা ছেলে। তিনজনের মুখেই এক চিলতে চতুর ও আকর্ষণীয় হাসি শোভা পাচ্ছে। ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে এরা কন্যাপক্ষের কেউ। মেঘালয়া দম্বার পাত্রী নয়। সে চোখ দুটো সামান্য ছোট করে কলা গলায় পড়ল। তা বেআই সাহেবরা আপনারা ঠিক কারা? আমাদের একা পেয়ে মুরগি ভেবে আলগা প্রেম করতে এসেছেন বুঝি? মেঘের মুখে মুরগির শব্দটা শুনে তিন ছেলের মাঝখান থেকে একজন হেসেই ফেলল। সে মাথা নেড়ে বেশ রছিয়ে উত্তর দিল, না বেআইন, মুরগি ভেবে ভুল করে বনের ননদের কাছে আসিনি। আমরা আসলে শিয়াল হয়ে খাঁচার মুরগি নিয়ে চম্পট দিতে এসেছি। ছেলেটার এমন বুদ্ধিদীপ্ত উত্তর শুনে মেঘ আর কিঞ্জা নিশ্চিত হলো এরা আসলে নতুন বউ তিথির কাজিন বা ভাইদের দল। এবার কিঞ্জা একটু মজা লুটার জন্য মুখে হাত দিয়ে হেসে বলল, উফ, মুরগি বাগে পাওয়া কি এতই সোজা রে ভাই? আগে খাঁটি শিয়াল হয়ে একটা প্রমাণ দেখান দেখি। ঠিক তখনই তন্ময় নামের একটা ছেলে, যে এতক্ষণ মেঘের দিকেই পলকহীন চোখে তাকিয়েছিল, সে এক পা এগিয়ে এসে বেশ ডাটের সাথে বলল, কি যে বলেন বেআইন, আপনি শুধু একবার অনুমতি দিয়ে দেখেন আপনার পাশে থাকা ওই পাউডার ব্লু সারারা পরা বেআইনকে নিয়ে চম্পট দিতে আমি এই মুহূর্তে এক পায়ে খাড়া। তন্ময়ের এমন সরাসরি লাইন মারার ঢং দেখে মেঘালয়া চরম বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। সে তোপড়িয়ে উঠে বলল, এক পায়ে তো শুধু তালগাছ দাঁড়িয়ে থাকে। তা ভাই সাহেব, আপনি কি কোনো জীবন্ত তালগাছ? তন্ময় এবার মেঘের আরও একটু কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলল, আপনার মতো এমন একখানা সুন্দরী বেআইন পেলে আমি তালগাছ কেন, মাকাল গাছ হতেও এক পায়ে রাজি। বলেই তন্ময় মেঘকে লক্ষ্য করে আলতো করে একটা চোখ টিপ দিল। কিন্তু চোখ টিপ দিয়ে সে যেমন খুশিতে ডগমগ হয়ে মেঘের মাথার ওপর দিয়ে সামনের দিকে তাকালো, অমনি তার পুরো শরীরের রক্ত যেন এক সেকেন্ডে হিম হয়ে জমে বরফ হয়ে গেল। সামনে ফুড স্টলের পিলারের আড়ালে এক হাত পকেটে পুড়ে দাঁড়িয়ে আছে স্বয়ং মেজর শীর্ষ কারদার অঙ্কন। তার সেই শান্ত কিন্তু রক্তলাল জ্বলন্ত চোখ জোড়া সরাসরি গিয়ে বিচ্ছে তন্ময়ের ওপর। শীর্ষ কোনো কথা বলল না, কেবল অত্যন্ত ধীরগতিতে নিজের হাতের দুটো আঙ্গুল দিয়ে তার নিজের চোখের দিকে ইশারা করল। তারপরই সেই আঙ্গুল তন্ময়ের দিকে তাকালো। তার চোখের সেই ভয়ঙ্কর চাহনি আর চোয়ালের কঠোরতাই স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল তার ভেতরে নীরব হুঙ্কার। এই মুরগি আমার পার্সোনাল শিকার। এর দিকে যদি আর একবার চোখ টিপ দিয়েছিস, তবে তোর ওই শিয়ালগিরি এক টানে বের করে পিঠে বাঁশ গেড়ে দেব। মেজর কারদারের সেই সাক্ষাৎ জমদূতের মতো ইশারা আর বাঘের চাহনি দেখে তন্ময় পেটের ভেতর ভয়ের চোটে মোচড় দিয়ে উঠল। ডিফেন্সের মেজরের এই রূপ দেখে কার বাপের সাধ্য সেখানে দাঁড়িয়ে থাকে। তন্ময় থতমত খেয়ে শুকনো ঢোক গেলে মুহূর্তের মধ্যে নিজের সুর বদলে ফেলল। সে পাশে থাকা বাকি দুই বন্ধুর শার্টের কলার চেপে ধরে কাপা গলায় বলল,
এই ভাই, এদিকে আয় তো জলদি, একটু কাজ আছে, চল চল। বলেই বন্ধুদের প্রায় টেনে হিসড়ে সে বিয়েবাড়ির ভিড়ের মধ্যে হারিয়ে গেল। ওদের এভাবে হঠাৎ ঝড়ের গতিতে কেটে পড়া দেখে মেঘ আর কিঞ্জা পুরো আকাশ থেকে পড়ল। কিঞ্জা হাঁক হয়ে চারপাশে তাকিয়ে বলল, কি হলো এটা? এরা এমন কুকুরের মতো লেজ গুটিয়ে পালালো কেন রে মেঘ? মেঘালয়াও ওদের পালানোর আসল কারণ টের পায়নি, কারণ শীর্ষ ততক্ষণে আবার পিলারের আড়ালে আত্মগোপন করেছে। মেঘালয়া তার সারারার ওড়নাটা ঠিক করতে করতে চরম বিরক্তি নিয়ে মাথা নাড়িয়ে বলল, বাদ দাও তো আপু, খুব নাকি শিয়াল হয়ে মুরগি ধরতে এসেছিল। ফুহ, এক ধমকেই হাওয়া। ছ্যা ছ্যা। বৌভাতের জমকালো অনুষ্ঠান শেষ করে বরকনের নীরব আর তিথি বিদায় নিয়ে চলে গেছে। নিয়ম অনুযায়ী বিয়ের পর প্রথমবার নতুন বউকে কিছুদিন নিজের বাপের বাড়িতে কাটাতে হয়। সেই চিরাচরিত নিয়ম রক্ষার্থেই ওদের এই প্রস্থান। মেহমানরাও একে একে বিদায় নিয়েছে। একটু আগেই সেই গিজগিজে কোলাহলপূর্ণ কারদার বাড়িটা এখন প্রায় খাকা করছে। হাতে গোনা গুটি কয়েকজন ছাড়া বাড়িতে আর কেউ নেই। চারদিকের এই নিঝুম সুযোগটা হাতছাড়া করল না মেঘালয়া। সে গুটি গুটি পায়ে পেছনের উঠোনের এক কোণে থাকা বিশাল বুড়ো আম গাছটার নিচে এসে দাঁড়ালো। দুই হাত কোমরে রেখে ঠোঁটের ওপর তর্জনী আঙ্গুল চেপে সে গভীর মনোযোগ দিয়ে গাছের ডালপালার বিন্যাস দেখতে লাগলো। ঠিক কোন দিক দিয়ে পা বাড়ালে তরতর করে ওপরে ওঠা যাবে। গাছে উঠবে বলেই সে মাত্র 20 মিনিট আগে তার শখের জামা কাপড় আর ভারী সাজগোজ ধুয়ে মুছে সাফ করে ফেলেছে। একটা আরামদায়ক আনারকলি গোল জামা পরে নিয়েছে ও, যাতে হাত পা ছুঁড়ে ডালে পা দিতে কোনো অসুবিধা না হয়। গাছের গুড়িতে একটা থাপ্পড় মেরে মেঘালয়া নিজের মনেই এক বিদঘুটে মন্ত্র আওড়ে নিল। ছু ছু কালিকুত্তর গু, যা মেঘ তোর তরিয়ে গাছে উঠে পড়। যেই ভাবা সেই কাজ। নিজের আনারকলি জামার ওড়নাটা টেনে কোমরে শক্ত একটা গিট দিল সে। শরীরটা এমনিতেই হালকা পাতলা, তাই বানরের মতো ক্ষিপ্রতায় গাছে উঠতে মেঘের একদমই সময় লাগলো না। চোখের পলকে সে তরতর করে উঠে গিয়ে গাছের মগডালের কাছাকাছি একটা বেশ শক্ত চওড়া ডালের ওপর জাকিয়ে বসল। তারপর চারপাশ উকিঝুঁকি মেরে একে একে 3টে বড় বড় আধা কাঁচা পাকা আম পেড়ে ফেলল। ডালের ওপর 2 পা ঝুলিয়ে মনের সুখে আমে কামড় বসিয়ে সে নিজের তৈরি করা অদ্ভুত ভুলভাল হিন্দিতে গান জুড়েল। মেয়ে আম খায়েগা, বড়া মজা আয়েগা। পা নাড়িয়ে নাড়িয়ে তার এই আম খাওয়ার দৃশ্যটা কিন্তু নিচ থেকে নয়, দেখা যাচ্ছিল ঠিক দোতলার ছাদের রেলিং থেকে। ছাদে দাঁড়িয়ে নোমানের সাথে জরুরি কথা বলছিল শীর্ষ। হুট করে নিচে চোখ পড়তেই মেজরের চোখ জোড়া কপালে উঠে গেল। কোথায় একটা 17-18 বছরের ম্যাচিউর মেয়ে, আর কোথায় আনারকলি জামার ওড়না কোমরে বেঁধে গাছের মগডালে পা দোলাতে দোলাতে আম খাওয়া এক দস্যি বালিকা। শীর্ষ নিজের কপালে হাত দিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মেঘের বড় ভাই নোমানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোর বোনের গাছের সাথে বাদরের মতো লটকাতে দেখে মনে হচ্ছে ও ক্লাস 6-7 পড়া কোনো স্টুডেন্ট। শীর্ষর এমন ভেবাচাকা খাওয়া প্রশ্ন শুনে নোমান একটা বেটকেল মার্কা হাসি দিল। সে হাসতে হাসতে বলল, হোপ বেটা, আমার বোনই আগামী বছর এইচএসসি দেবে। অবশ্য ও বাদরের পূর্ব খালাম্মা। নোমানের মুখে বাদরের পূর্ব খালাম্মা শুনে শীর্ষর ভেতরে গোয়েন্দা মনটা চাড়া দিয়ে উঠল। সে মেঘের ব্যাপারে আরও হাড়ির খবর বের করার জন্য নোমানকে হালকা করে একটু খুঁচিয়ে বলল, তো জনাব, আপনার ইন্টার পরে বোনের বয়স কত? 10-12? দূর বেটা, ওর বয়স 17। তবে হ্যাঁ, আমার বোন আবার অনেক গুণবতী। শীর্ষ এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে কৌতুক করে বলল, উদাহরণ দাও বৎস। বোনের প্রশংসার সুযোগ পেয়ে নোমান এবার আর কোনো রাগঢাক রাখল না। সে শীর্ষর দিকে তাকিয়ে মেঘালয়ের সব লুকানো গুণ গড়গড় করে বলতে শুরু করল। যেমন আইলসাবতী, আকাইম্যাবতী, ঘুমাইন্যাবতী, কদুনীবতী, ন্যাকামিবতী, ঝগড়াবতী, পরাচুন্নিবতী, আরও অনেক বতী। নোমানের মুখ থেকে মেঘের এত এত বতিমার্কা গুণের বহর শুনে মেজর শীর্ষ কারদার অঙ্গনের নিজেরই হুঁশ হারানোর দশা হলো। মনে মনে তার ছেড়ে দে মা কেঁদে বাছি অবস্থা। যে মেয়ে ফেক আইডি থেকে হট ছবি পাঠায়, বাসরাতে মারামারির গল্প খোঁজে, সামান্য ধমকে 3 বার ধপাস ধপাস করে অজ্ঞান হয়, আর এখন গাছে চড়ে আম খাচ্ছে, তার ওপর নোমানের দেওয়া এই 7 গুণ।
শীর্ষ গাছের ডালে পা দোলাতে থাকা মেঘের দিকে তাকালো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে এক চরম আতঙ্কে আউড়ে উঠল। স্পষ্ট আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ধোঁয়াশা ধোঁয়াশা, তামাটে কালো আধার। মেঘ, আমাদেরও কিছু আম দে না। নিচে থেকে রাহাতের এমন লোভাতুর আকুতি শুনে মেঘালয়া মনের সুখে আমের শেষ মিষ্টি রসটুকু শুষে নিল। মুখটা বাকিয়ে চিবানো থামিয়ে সে বেশ আয়েশ করে বলল, দিচ্ছি। বলেই সে তার চিবানো আমের আটিটা একদম টিপ করে নিচে দাঁড়িয়ে থাকা মিথিলা, কিঞ্জা, আদর আর রাহাতের দিকে ছুঁড়ে মারল। আটিটা গিয়ে পড়ল রাহাতের পায়ের ঠিক ইঞ্চি খানেক দূরে। তা দেখে কিঞ্চার রেগে মেগে আগুন হয়ে চিল চিৎকার জুড়ে দিল। ওরে মেঘের বাচ্চা শুটকি, তোর এত বড় সাহস! আজ তোর একদিন কি আমাদের যতদিন লাগে। নাম বলছি, গাছ থেকে নিচে নাম। নিজের আনারকলি জামাটা টেনে টুনে বসে বেশ দ্যামরা একটা হাসি দিল। তারপর নিচের দিকে তাকিয়ে মুখ ভেঙচে বলল, দুঃখিত আপু, আমার এখনো বিয়েই হয়নি। তা বাচ্চা তো দূরের কথা, আমের এতই যদি শখ থাকে তবে কষ্ট করে গাছে এসো, আম পেয়ে যাবে। আর না হয় একটু সুন্দর করে মিষ্টি গলায় বলো, লক্ষ্মী মেঘ, আমাদের কিছু আম পেড়ে দাও না, আমি এক্ষুনি পেড়ে দিচ্ছি। মিথিলা এবার দুই কোমরে হাত রেখে তপড়িয়ে উঠল। মেঘের এই পাকা পাকা কথা শুনে সে চোখ রাঙিয়ে বলল, হয় তুই নিজে ভালোই ভালোই আম দিবি, না হয় গাছ থেকে নামবি। যদি না নামিস তবে এই আমি চললাম বড় ভাইয়াকে ডাকতে। নোমান ভাইয়াকে শুধু একবার গিয়ে বলবো তুই আনারকলি পরে বানরের মতো গাছে উঠেছিস, বাকিটা বড় ভাইয়াই ভালো করে করে নেবে। নোমান ভাইয়ের নাম শুনলে মেঘ ততটা না ডরালেও মিথিলার এই বড় ভাইয়া শব্দটা মেঘের মগজে গিয়ে এক অদ্ভুত সিগন্যাল দিল। তার মনে হলো নোমান ভাইয়া জানা মানেই তো সেই সাক্ষাৎ জমদূত মেজর কারদারের কানেও খবরটা যাওয়া, আর ওই লোকটা জানতে পারলে গাছে চড়ার অপরাধে কোর্ট মার্শালও করে দিতে পারে। ভয়ের চোটে মেঘালয়া গাছের ডাল আঁকড়ে ধরে মৃদু চিৎকার করে উঠল, না না থাক, তোদের পায়ে পড়ি, ভাইয়াকে ডাকিস না। আমি আম দিচ্ছি তোদের, ভালো 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 আম দিচ্ছি, ওয়েট। মেঘ চটজলদি তার হাতের নাগালের মধ্যে থাকা এক গোছা আধা পাকা আম পেড়ে টপাটপ নিচে ফেলে দিল। তার এই এক ধমকে ভরকে যাওয়ার করুণ অবস্থা আর বিড়ালের মতো ছটফটানি ওপর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছিল একজন। চাদর রেলিংয়ে হাত রেখে নিচে মেঘের এই ভয়ার্ত রূপ দেখে মেজর শীর্ষ কারদার অঙ্কন এবার আর নিজের গম্ভীর ভাবটা ধরে রাখতে পারলেন না। সে মুখ টিপে এক চিলতে চমৎকার মোহনীয় হাসি হাসল। গাছের ওপর বসা ওই চঞ্চল দস্যি মেয়েটার দিকে তাকিয়ে তার বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগা মোচড় দিয়ে উঠল। শীর্ষ নিজের চিবুকটা হাত দিয়ে ঘষে মনে মনে এক দৃঢ় প্রতিজ্ঞা করে বলল, না, আর একদম দেরি করা যাবে না। এই পাগল মেয়েটাকে যত দ্রুত সম্ভব নিজের করে নিতে হবে। ওকে কারদার বাড়ির কনে করে আনার সময় হয়ে গেছে। বেশি দেরি করাটা চরম ঝুঁকির ব্যাপার। চারপাশ দিয়ে বড্ড বেশি শিয়াল আনাগোনা শুরু করেছে ওকে খাঁচা থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। তার আগেই মেজর কারদারকে নিজের শিকার নিজের ডেরায় তুলতে হবে। সন্ধ্যায় বিরাট এক চায়ের আসর বসেছে কারদার বাড়ির সুবিশাল ছাদে। লালচে আকাশের নিচে মাদুর পেতে গোল হয়ে বসেছে সবাই। সামনেই রাখা বড় বড় ডিশে ধোয়া ওঠা সিঙ্গারা, মচমচে চিকেন পাকোড়া আর মাটির ভাঁড়ে সুগন্ধি এলাচি চা। কারদার বাড়ির ছোটরা আর সমবয়সী কাজিনরা মিলে এখানে আড্ডায় মেতেছে, আর মুরব্বীরা নিচে ড্রয়িং রুমে নিজেদের গল্পে মগ্ন। ছাদের এই আসরে রয়েছে রাহাত, আদর, মিথিলা, কিঞ্জা, অভ্র আর আমাদের দস্যি মেয়ে মেঘ। আজ নতুন করে এই দলে যুক্ত হয়েছে কিঞ্জার দুই মামাতো বোন সুচি, মীরা আর এক ভাই ত্রিশ। সিঙ্গারা মুখে পুরে আদর হঠাৎ লাফিয়ে উঠে বলল, এই চল সবাই মিলে ট্রুথ আর ডেয়ার খেলি। আদরের এই প্রস্তাব শুনে তার মামাতো বোন সুচি মুখটা কেমন জানি বাঁকিয়ে বলল, ধুর, এই গেমটা বড্ড সেকেলের আর আনস্মার্ট, কেমন অদ্ভুত লাগে খেলতে। সুচির এমন নাক ছিটকানো ভাব দেখে আদর মনে মনে চরম বিরক্ত হলো। সে সুচির অলক্ষ্যে এক হাত দিয়ে মুখ ভেঙচে বিড়বিড় করে বলল, যেই না চেহারা আর নাম রাখছে পেয়ারা, ভাব কত। সুচির এমন নাকুচু মন্তব্য শুনে কিঞ্জা মিষ্টি করে হেসে বেশ কড়া টেনে বলল, গেমটা সেকেলে নাকি অদ্ভুত তা জানি না সুচি, তবে আমরা এটাই খেলি। তুই যদি খেলতে না চাস তবে ওই যে দেখ কোনায় দোলনাটা খালি আছে, ওখানে গিয়ে শান্তিতে বসে বসে মোবাইল টিপতে পারিস, কেউ বারণ করবে না। দোলনা দেখিয়ে সুচিকে এক হাত দিয়ে বিদায় করার ভঙ্গি করে কিঞ্জা আদরের দিকে তাকিয়ে বলল,
এই আদর ভাইয়া, আর দেরি করিস না, খেলা শুরু কর। সূচির গায়ের রং অত্যাধিক ফর্সা হওয়ায় সে যে কিঞ্জার এমন অপমানের রাগে লাল হয়ে গেছে তা দূর থেকে বসেই বেশ বুঝতে পারল মেঘ। সে গুটি গুটি পায়ে কিঞ্জার একদম গা ঘেঁষে বসল। তারপর কিঞ্জার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আপু, তোমার মামাতো বোন মনে হয় অনেক রেগে গেছে, চোখ দিয়ে তো আগুন বেরোচ্ছে। ও রাগলে আমার বয়েই গেছে, তুই বেশি না বকে চুপ করে বসে থাক। কিঞ্জার এই চাপার ধমক খেয়ে মেঘও ঠোঁটে আঙ্গুল দিয়ে একদম লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে রইল। সবাই আবারও হৈ হৈ করে উঠল। রাহাত কোত্থেকে একটা অর্ধেক জল ভরা প্লাস্টিকের বোতল এনে মাদুরের মাঝখানে সজোরে ঘুরিয়ে দিল। বনবন করে ঘুরে বোতলের মুখটা এসে থামল অভ্রর দিকে। রাহাত এক চোখ টিপে বাঁকা হেসে জিজ্ঞেস করল, তা অভ্রবাবু, ট্রুথ অর ডেয়ার? অভ্র একটু ভেবে বলল, ট্রুথ। রাহাত এবার মক্ষম সুযোগ পেয়ে চোখ নাচিয়ে বলল, এই অবধি কয়টা মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করেছিস? সত্যি করে বল। রাহাতের এমন হাটে হাড়ি ভাঙ্গা প্রশ্ন শুনে অভ্রের মুখে সিঙ্গারা গলায় আটকে যাওয়ার জোগাড়। সে থতমত খেয়ে আমতা আমতা করে আশেপাশে তাকিয়ে বলল, মানে 5টা। তা বেশ, বড়ই গুণী ছেলে। রাহাত আর আদর হাততালি দিয়ে উঠল। এবার মিথিলা বোতলটা ঘোরাতেই তা শটান গিয়ে থামল সেই না কচু সূচির সামনে। আদর সঙ্গে সঙ্গে মুখ চেপে মিথিলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কাম শাসের মিথু, এবার বাঘিনীকে খাঁচায় বেরো। কিন্তু মিথিলা কোনো প্রশ্ন করার আগেই সূচি বেশ দেমাগ নিয়ে বুক ফুলিয়ে বলে উঠল, ডিয়ার, আমি ডিয়ার নিব। সূচির উত্তর শুনে কিঞ্জা এবার সোজা হয়ে নড়ে চড়ে বসল। ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে সে বলল, আচ্ছা ঠিক আছে, ডেয়ার যখন নিয়েছিস তখন আমাদের সবাইকে একটা সুন্দর গান গেয়ে শোনা সূচি। গানের কথা শোনা মাত্রই সূচির এতক্ষণে হাস্যোজ্জ্বল আর অহংকারী মুখটা এক নিমিষে চুপসে এইটুকুনি হয়ে গেল। সে তো ভেবেছিল কোনো কঠিন কাজ দেবে, কিন্তু গান গাইতে হবে সে ভাবেনি। তবুও নিজের মান সম্মান রক্ষা করতে সে কিছুটা আড়ষ্ট গলায় গান ধরল, ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে আমার মনে ঘরে চাঁদের আলো চুহিয়া চুহিয়া পরে পুষে রাখবো রাখবো রে বন্ধু, তোমায় যতনে। সবাই ভেবেছিল সূচি বুঝি গান গেয়ে কান ফাটল করে দেবে, কিন্তু দেখা গেল সূচির গানের গলাটা ততটাও খারাপ নয়। বেশ মিষ্টি সুরেই গাইল সে। গান শেষ হতেই সবাই ভদ্রতার খাতিরে করতালি দিয়ে ওর গানের প্রশংসা করল। আদরের হাতের ধাক্কায় আবারও বোতল ঘোরানো হলো। প্লাস্টিকের বোতলটা কয়েকবার পাক খেয়ে এবার তার মুখটা স্থির করলো একদম মেঘের দিকে। সূচি প্রথম থেকেই মেঘকে একদম সহ্য করতে পারছিল না। তার একমাত্র কারণ হলো মেঘের গায়ের রং। ছাদের আড্ডার বাকি সবাই বেশ ফর্সা, কিন্তু মেঘের গায়ের রং মায়াবী শ্যামলা। আর এই শ্যামলা রঙের কারণেই সূচির মনে হচ্ছিল মেঘ এই আড্ডায় বড্ড বেমানান আর কালো। তাই বোতলটা মেঘের দিকে থামতেই সূচি যেন প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ পেয়ে গেল। সে সবার আগে চিৎকার করে মেঘকে জিজ্ঞেস করল, ট্রুথ অর ডেয়ার মেঘ? মেঘ নিজের আনারকলি জামার ওড়নাটা ঠিক করতে করতে শান্ত গলায় বলল, ট্রুথ। সূচি এবার তার বিষাক্ত চাতুর্য মাখানো চোখ দুটো মেঘের ওপর স্থির করল। সবাইকে শুনিয়ে একটু চড়া আর উপহাসের সুরে মেঘকে প্রশ্ন করল, তা ট্রুথ যখন নিয়েছিস তবে সত্যি করে বলতো, তুই কি কাউকে ভালোবাসিস? তোর এই শ্যামলা রূপ দেখে কেউ কি আদৌ তোকে ভালোবাসতে রাজি হয়েছে? সূচির এমন বর্ণবাদী আর সরাসরি খোঁচামারা প্রশ্নে পুরো ছাদের হাসি খুশি পরিবেশটা এক পলকে থমকে গেল। মেঘের মুখের মিষ্টি হাসিটাও যেন এক ধাক্কায় মিলিয়ে গেল। কিন্তু সূচির এমন বর্ণবাদী আর অহংকারী প্রশ্নের জবাবে মেঘ একটুও রেগে গেল না। সে অত্যন্ত শান্ত ও গম্ভীর চোখে সূচির দিকে তাকালো। তার মায়াবী শ্যামলা মুখে এক অদ্ভুত উদাসীনতা ভর করল। নিজের ভেতরে সবটুকু অনুভূতি চেপে রেখে মেঘ অত্যন্ত ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, ভালোবাসা বলতে কিছুই হয় না। যাকে আমরা ভালোবাসা বলে দাবি করি তা তো মোহ, মায়া, ইন্দ্রজালে ফেলে পথভ্রষ্ট করে জীবনকে ধ্বংসের মুখে ফেলা।
জীবন নষ্টকারী ভালোবাসাকে আমি ঘৃণা করি, সাথে এই পুরুষ জাতির মিথ্যা ভালোবাসাকেও। মেঘের মুখ থেকে এমন শক্ত পরিণত আর পুরুষ বিদ্বেষী কথা শুনে মাদুরে বসা প্রতিটি মানুষ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। 17-18 বছরের একটা চঞ্চল মেয়ের মুখে এমন জীবনমুখী কিন্তু চরম নেতিবাচক দর্শনা ওরা কিছুতেই মেনে নিতে পারল না। কেন মেঘের মনে পুরুষ জাতির প্রতি এত ঘৃণা, তার কারণ বাকিরা ভেবেও পেল না। এদিকে ছাদের দরজার কাছে আসতেই শিশু মেঘের এই প্রতিটা কথা শুনে স্পষ্ট করে শুনতে পেরেছে। মেঘের অবলীলায় বলে যাওয়া এই বাক্যগুলো যেন শীর্ষ শক্ত পুরুষের বুকে বিষাক্ত তীরের মতো এসে বিঁধল। আর তার হাতে জ্বলন্ত সিগারেটটা আঙ্গুলের ফাঁকে স্থির হয়ে রইল। শিশুর মনে এক মস্ত বড় প্রশ্ন উকি দিল, ঠিক কি এমন ঘটেছিল মেঘের অতীত জীবনে, যার জন্য সে প্রেম, ভালোবাসা আর পুরুষের ভালোবাসাকে এত ঘৃণা করে। এর পেছনের আসল রহস্যটা কি? শীর্ষ দরজার আড়ালে দাঁড়িয়ে মেঘের সেই ম্লান মুখের দিকে তাকালো। তার ভেতরে জেদ আর মেঘকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবার আরো কয়েক গুণ বেড়ে গেল। সে নিজের চিবুক শক্ত করে মনে মনে এক ভীষণ প্রতিজ্ঞা আউড়ে বলল, যে ভালোবাসা পুরুষ জাতিকে আজ তুমি ঘৃণা করছো, তার জন্য দিওয়ানে হবে তুমি। অবশ্যই সে পুরুষও ভালোবাসাটি হবে আমি। নিজের কাছে নিজে প্রতীক্ষা করছি। তোমাকে আমতে বিভোর করে তোমার ভুল ধারণা ভেঙে দেবো সুইটহার্ট। মেঘের মনে পুরুষদের নিয়ে তৈরি হওয়া এই ভুল ধারণাগুলো সে যে কোনো মূল্যে ভুল প্রমাণ করবেই। মুছে দেবে মেঘের মনে জমে থাকা সব কষ্ট, ব্যথা আর পুরনো বেদনা। শীর্ষ আর ছাদে গেল না, ধীর পায়ে সেখান থেকে নিজের ঘরের দিকে ফিরে গেল। এদিকে ছাদে সূচি মেঘের উত্তর শুনে দমে যাওয়ার পাত্রী ছিল না। সে মেঘের দিকে তাকিয়ে আবার কুৎসিত চাতুর্য নিয়ে বলল, তা তোমার এমন অদ্ভুত আর পুরুষ বিদ্বেষী ধারণার আসল কারণটা কি শুনি? সূচির এই দ্বিতীয় প্রশ্নটা শুনে মেঘ নিজের কপাল কুঁচকে ফেলল। সে একজোড়া ভ্রু নাচিয়ে অত্যন্ত কড়া আর শটান গলায় বলল, খেলার নিয়ম অনুযায়ী একটা মাত্র প্রশ্ন করার কথা ছিল আপনার। আপনি প্রশ্ন করেছেন, আমি নিয়ম মেনে তার উত্তরও দিয়েছি। এর বাইরে আর কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই, পারবো না। মেঘের এমন মুখের ওপর দেওয়া জবাবে সূচি সবার সামনে আবারও চরম অপমান বোধ করে মুখ কালো করে ফেলল। এদিকে ওদের এই কথাকাটির মাঝে দলের কেউই খেয়াল করেনি যে মেঘের ওই কথাগুলো শোনার পর থেকে অভ্রর পুরো মুখে এক গাঢ় অন্ধকার নেমে এসেছে। ছাদের বাকি কেউ না জানলেও অভ্র খুব ভালো করেই জানে মেঘের এই মানসিকতার পেছনের আসল কারণটা কি। কারণ অভ্র যে মেঘের ভাই, আপন ভাই। নোমান, অভ্র আর মেঘ, ওরা 3 ভাই বোন। আর মেঘ হচ্ছে ওদের দুজনের কলিজার টুকরো, অনেক আদরের ছোট বোন। বোনের জীবনের সেই পুরনো ঝড় আর তার ভেতরের ভাঙচুর অভ্র নিজের চোখে দেখেছে। অভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে এক বুক দীর্ঘশ্বাস ফেলল। সে 2 হাত জোর করে আল্লাহর কাছে আকুল প্রার্থনা জানিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, কেউ কি নেই আমার এই অবুঝ বনুর মনের ভেতরের এই ভুল ধারণাটাকে ভাঙার? সব পুরুষ যে এক নয়, সব ভালোবাসাই যে মিথ্যে নয়, এই সত্যটা ওকে বোঝার তৌফিক দাও আল্লাহ। ওর জীবনে এমন কাউকে এনে দাও যে ওর সব ক্ষত সারিয়ে দেবে। অভ্রর এই নীরব প্রার্থনার মাঝেই শেষমেশ ট্রুথ আর ডেয়ার খেলার আসরটা শেষ হলো। একে একে সবার দিকেই বোতল ঘুরেছিল। সবাই কম বেশি বেশ মজাও করল। কিন্তু সূচির ওই একটি প্রশ্নের পর থেকে মেঘের মনটা যেমন পুরোপুরি খারাপ হয়েছিল, তেমনি মেঘের ভাই অভ্রর বুকেও এক নীরব কষ্টের ঝড় বইতে লাগল। রাত তখন বেশ গভীর। কারদার বাড়ির সবাই রাতের খাবার শেষ করে যে যার ঘরে শুতে চলে গেছে। চারদিক একদম নিঝুম, থমথমে। কিন্তু পুরো বাড়ি ঘুমালেও মেঘের চোখে আজ এক ফোঁটা ঘুম ছিল না। এসি ফুল স্পিডে চললেও তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরছে। বিছানার এপাশ ওপাশ করতেই তার চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো অতীতে ঘটে যাওয়া কিছু বিভীষিকাময় সেরা দৃশ্য। আর কানের পর্দায় এসে তীব্রভাবে বাজতে লাগলো কিছু চেনা কণ্ঠের আর্তনাদ। ঝিলি কান্না করে বলে, ওরা আমার সব কেড়ে নিয়েছে রে মেঘ। আমি ধর্ষিতা আমি। ভালোবাসা বলে কিছু হয় না রে, কিছু না। পুরুষ জাতিটাই এমন, ওরা সবাই স্বার্থপর, সবাই প্রতারক। এই ভয়ঙ্কর স্মৃতিগুলোর মাঝে হঠাৎ করে মেঘের চোখের সামনে ভেসে উঠল একটা সম্পূর্ণ ফাঁকা ঘুটঘুটে অন্ধকার ঘর। আর সেই ঘরের সিলিং ফ্যানে ঝুলতে থাকা একটা মোটা রশি। কেউ একজন নিঝুম হয়ে ঝুলছে ওটাতে। চেনা সেই মুখটা নিথর। মস্তিষ্কের ভেতর এই ভয়ঙ্কর দৃশ্যটা ভেসে উঠতেই
মেঘ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিছানা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে দুই হাত কানে চেপে তীব্র এক চিৎকার করে উঠল। না না, সব ভ্রম, সব মিথ্যা। মেঘের এই বুক ফাটানো চিৎকার শুনে ওদিকের অ্যাটাচ ওয়াশরুম থেকে অজু করে হন্তদন্ত হয়ে দ্রুত বেরিয়ে এলেন তার মা আলেয়া বানু। ঘরের আলো আধারিতে এসে তিনি দেখলেন মেঘ দুই কানে পাগলের মতো হাত চেপে বিছানার পাশে দাঁড়িয়ে ছটফট করছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। এই চেনা কিন্তু ভয়ঙ্কর অবস্থা দেখে আলেয়া বানুর কলিজা শুকিয়ে গেল। তিনি চরম ঘাবড়ে গেলেন। মেঘ, আম্মা তোমার কি হইছে? এমন করতেছো কেন তুমি? আলেয়া বানু দ্রুত এগিয়ে এসে মেয়ের হাত দুটো ধরার চেষ্টা করলেন, কিন্তু মেঘ তখন এক ঘোরের মধ্যে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ রেখেই অবিরল ধারায় কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, মা মা, ওই দেখো ঝিলি, ঝিলি ঝুলছে। ওই দেখো ফ্যানের সাথে ও কেমন করে ঝুলছে। মা, ওরে নামাও, ওকে বাঁচাও, মা, মা মরে যাবে ও। মেয়ের এই করুণ আর্তনাদ আর ঝিলির নামটা শোনা মাত্রই আলেয়া বানুর বুকটা যেন এক মুহূর্তে ভেঙ্গে চুরমার হয়ে গেল। পুরনো সেই একরাশ তীব্র কষ্ট আর ভয় আবার তার বুকে এসে আছড়ে পড়ল। তিনি আর এক সেকেন্ডও দেরি না করে পরম মমতায় জড়িয়ে ধরলেন নিজের অবুঝ মেয়েকে। শক্ত করে চেপে ধরলেন নিজের বুকের সাথে। মেঘের চুলে আর মাথায় হাত বোলাতে বোলাতে নিজের কান্না চেপে ধমকের সুরে কিন্তু নরম গলায় বললেন, ও কিছু না মা, ওসব কিচ্ছু না, সব তোমার মনের ভ্রম। কোথায় ঝিলি? ঝিলি তো এখানে নেই মা, ও তো অনেক দূরে চলে গেছে। শান্ত হও মা, শান্ত হও। মায়ের বুকের ওম আর চেনা হাতের স্পর্শে ধীরে ধীরে মেঘের ভেতরে সেই কাল্পনিক ঝড়টা কিছুটা শান্ত হয়ে এলো। তবে তখনও তার পুরো শরীরটা কাঁপছিল, চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে মায়ের বুকে মাথা রেখেই একদম দুর্বল ভাঙ্গা গলায় বলল, মা, পানি খাবো। আলেয়া বানু চটজলদি টেবিলের ওপর থেকে পানির জগ থেকে এক গ্লাস পানি ঢেলে মেঘের মুখের সামনে ধরলেন। মেঘ যেন এক মরু তৃষ্ণা নিয়ে গ্লাসটা ধরে ঢকঢক করে পুরো পানি এক নিঃশ্বাসে পান করে নিল। পানি খাওয়া শেষ হলে আলেয়া বানু আলতো করে মেঘকে বিছানায় শুইয়ে দিলেন। তারপর নিজেও মেয়ের পাশে শুয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে গুনগুন করে ঘুম পাড়াতে লাগলেন। বেশ কিছু সময় পর মেয়ে দীর্ঘ ও শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে আলেয়া বানু বুঝলেন মেয়েটা অবশেষে ঘুমের রাজ্যে তলিয়ে গেছে। তিনি আলগা আলোয় মেঘের সেই মায়াবী চোখের জলে ভেজা শ্যামলা ফেসটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই মেঘকে নিয়ে ওনার চিন্তার কোনো শেষ নেই। চোখের সামনে নিজের আরেকটা মেয়ের মতো আদরের ঝিলিকে যেভাবে হারিয়ে যেতে দেখেছেন, যেভাবে একটা নরপশু আর মিথ্যে ভালোবাসার জালে পড়ে একটা ফুটফুটে প্রাণ আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তাতে আলেয়া বানুর মাতৃত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আর সেই ভয়টাই আজ ওনার বুকে স্থায়ী বাসা বেঁধেছে। তাই তো তিনি মেঘকে এক কড়া শাসনে রাখেন, কারণে অকারণে সবার সামনে গালমন্দ করেন। একটাই তো ভয়, তার এই একমাত্র চঞ্চল মেয়েটাও যদি কোনোদিন ওই ঝিলির মতো সমাজ আর পুরুষের মিথ্যে ভালোবাসার শিকার হয়ে চিরতরে হারিয়ে যায়। মা তো সন্তানের সুরক্ষার জন্য বুকের ভেতর এতটুকু ভয় আর শাসন জমিয়ে রাখাই যেন ওনার স্বভাব। ভোর হয়েছে, রাতের ম্লানচাঁদ দিগন্তে বিলীন হয়ে আকাশে ডানা মেলেছে লাল কমলা সূর্যের আভা। পাখির কিচিরমিচিরে কারদার বাড়ির নিস্তব্ধতা ভাঙতেই মেঘের চোখ থেকে ঘুমের ঘোর পুরোপুরি ছুটে গেল। আদো আদো চোখ খুলে সে বিছানায় তাকালো। নিজের নরম হাতের ওপর একটা বড় লোমশ আর উষ্ণ পুরুষালী হাতের অস্তিত্ব টের পেয়েও এবার সে এতটুকু ঘাবড়ালো না বা চিৎকার জুড়ল না, কারণ অবচেতন মনেই সে খুব ভালো করে জানে এই পরম নিরাপদ হাতটি কার। সে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। তার হাতে সামান্য নড়াচড়ার মাঝেই হাটের মালিকের ঘুম ভেঙে গেল। মেয়েকে ওভাবে বিছানায় উঠে বসে থাকতে দেখে সাত্তার মাস্টার ধরফর করে উঠে বসলেন। অত্যন্ত চিন্তিত আর ব্যাকুল মুখে মেয়ের কপালে হাত দিয়ে প্রশ্ন করলেন, এখন কেমন লাগছে তোর মা? শরীরটা ঠিক আছে তো? মেঘ তার বাবার মুখের সেই চিরচেনা ভয়ার্ত আর মলিন ভাবটা দেখে এক চিলতে মায়াবী হাসি হাসল। বাবার শক্ত বাহুটা দুই হাত দিয়ে জড়িয়ে ধরে সেখানটায় নিজের মাথাটা এলিয়ে দিয়ে বলল, ও আব্বু, আমি একদম ঠিক আছি, তুমি শুধু শুধু এত চিন্তা করো না তো। মুখে মিষ্টি হাসি ফুটিয়ে সে বাবাকে ভোলানোর এক আপ্রাণ প্রয়াস চালালো, যাতে বাবা রাতের ওই ঝড়ের কথা ভুলে যান। সাত্তার মাস্টার মেয়ের মাথায় আলতো করে চুমুখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই যে আমার মা রে,
তোরা এভাবে ছটফট করতে দেখলে এই বুড়ো বাপের চিন্তা তো হবেই। মেঘ এবার একটু গাল ফুলিয়ে আদুরে গলায় বলল, জানি জানি, আমি তোমার মরহুমা আম্মা জান হুররাম আর হুবহু কার্বন কপি, তো তাই তো তোমার এত পীড়িত আমার লাইগা। বাবার সাথে মেঘের সম্পর্কটা ঠিক চিরাচরিত বাবা মেয়ের মতো গম্ভীর নয়, বরং একদম বন্ধুর মতো। মেয়ের মুখে নিজের মায়ের নাম আর এই রসাত্মক কথা শুনে সাত্তার মাস্টার নিজের সব কষ্ট ভুলে হো হো করে হেসে উঠলেন। ঠিক তখনই দরজার পর্দা ঠেলে হাতে চায়ের কাপ নিয়ে ঘরে প্রবেশ করলেন আলেয়া বানু। সারা রাত চোখের পাতায় এক করতে না পারার ক্লান্তির ছাপ এই দুই মধ্যবয়সী মানুষের চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। মেঘ তার মাকে দেখে একটু হেসে পরিস্থিতি হালকা করার জন্য বললেন, দেখো আম্মা, তোমার মাইয়া কিন্তু একদম ঠিক হয়ে গেছে গা। কিন্তু মেঘের ওই হাসি মুখ দেখেও আলেয়া বানুর মনের ভেতরে চিন্তার রেশটুকু কাটল না। তিনি গম্ভীর মুখে চায়ের কাপটা টেবিলে রেখে মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মায়ের এমন থমথমে ভাব দেখে মেঘ আবার বাবার দিকে চেয়ে একটু চাতুর্দের সুরে বলল, দেখছো আব্বা, মোরে সুস্থ দেখা তোমার আদরের আলো কেমন গোমরা মুখ করে রইছে। মন কইতাছে আমারে সুস্থ দেখে উনি একটু খুশি হয় নাই। মেয়ের এমন উল্টো কথার খোঁচা খেয়ে আলেয়া বানু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বরাবরের মতোই খেকিয়ে উঠে বললেন, এই বেয়াদব মায়া, একদম চুপ থাকবি। আমি মরতাছি নিচের জ্বালায়, আর এই মায়া আইসে মোরে খোঁচা দিতে। এই আরু, এই তুই আমার এত জ্বালাস কেন রে? আমার কি তোর মানুষ মনে হয় না? তোর এই পাগলামি আর চিন্তায় আমি কবে জানি স্ট্রোক করে মরি। মায়ের এই কঠিন শাসনের আড়ালে লুকিয়ে থাকা তীব্র ভয় আর ভালোবাসাটা এবার মেঘের মনকে ছুঁয়ে গেল। সে মায়ের দিকে ছলছল নয়নে তাকিয়ে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলল, এডি কি কও আম্মা? আর মুখ দিয়ে এমন কথা কইও না। তুমি আবার দুই ভাই ছাড়া এই দুনিয়ায় আমার আর কেডা আছে বলো তো? মায়ের দিকে চেয়ে মেঘের চোখ দুটো এবার অশ্রুতে ভরে উঠল। মেঘের চোখের সেই টলমলে পানি আর কান্না মুখ দেখে সাত্তার মাস্টার আর আলেয়া বানুর কলিজা যেন এক মুহূর্তে সলাৎ করে উঠল। মেয়ের কান্না সহ্য করার ক্ষমতা তো কোনো বাবা মায়েরই থাকে না। সাত্তার মাস্টার এবার বউকে ধমক দিয়ে বললেন, তুমি এবার চুপ করো তো আলো, মেয়েটা মাত্র সুস্থ হলো, ওরে আর কথা শোনায় কাঁদিও না। মেঘ বাবার বুকে নিজের মাথাটা আরও শক্ত করে এলিয়ে দিয়ে চুপ করে রইল। সাত্তার মাস্টার পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আর ওদিকে আলেয়া বানুও নিজের সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে ধীর পায়ে মেঘের একদম কাছে এসে বিছানায় বসলেন। তারপর নিজের দুই হাতের শক্ত বাঁধনে মেয়েকে বুকের মাঝে আগলে নিলেন। মা বাবার এই অব্যক্ত নিঃস্বার্থ আর আগলে রাখার নিখাত ভালোবাসা টের পেয়ে মেঘের ঠোঁটের কোণে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। তার ভাঙ্গা মনটা যেন এক মুহূর্তে একরাশ শান্তিতে ভরে গেল। পৃথিবীর সব ঝড় ঝাপটা যেন এই একটি ঘরের ভেতরের ভালোবাসার কাছে এসে এক নিমিষে হেরে গেল। কারদার বাড়ির সুইমিং পুলের পাশে সকালের মিষ্টি রোদে এক হাতে ভর দিয়ে পুশ আপ করছে শীর্ষ। কেবল একটা ব্ল্যাক সুইমিং প্যান্ট পরা, তার সুগঠিত ও চওড়া অনাবৃত শরীর জুড়ে বিন্দু বিন্দু ঘাম চকচক করছে। প্রতিবার নিচে নামা আর ওপরে ওঠার সাথে সাথে বুকের আর বাহুর পেশিগুলোও যেন ফুলে ফুটে উঠেছে। বাংলাদেশ আর্মির সেই কঠিন ও কঠোর ট্রেনিংয়ের জীবন্ত ফল এই নিখুঁত মাসল আর বডি। একের পর এক ডিমেশ স্টাইলে এক হাতে পুশ আপ করতে থাকা শীর্ষকে এই মুহূর্তে দেখতে এতটাই মারাত্মক আর আকর্ষণীয় লাগছে যে কোনো মেয়ের বুকে ঝড় ওঠাতে বাধ্য। এদিকে দোতলার রুমের সাথে লাগোয়া বারান্দার রেলিংয়ে থুতনি ঠেকিয়ে এই পুরো এক্সারসাইজ পর্ব গভীর মনোযোগ দিয়ে দেখছিল মেঘ। শীর্ষর সেই অবিশ্বাস্য পুরুষালী বডি দেখে তার চোখের সামনে যেন সত্যি সত্যি হলুদ সর্ষে ফুল ফুটতে শুরু করেছে। কি বডি মাইরি! মেঘ হা হয়ে তাকিয়ে থেকে নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল, ইস, কি মারাত্মক বডি রে বাবা! না জানি ওনার বউ নাকি কিভাবে সামলায়। ওনাকে সামলাতে যেয়ে না জানি তার বউটাই মরে যায়। কথাটা মুখ দিয়ে বের হতেই মেঘ নিজের জিভে কামড় দিয়ে বসল। ধুর, কি সব আজগুবি আর নোংরা চিন্তা মাথায় আসছে। সে নিজের মাথায় একটা চাটি মেরে নিজেকেই নিজে কড়া শাসনে বলল, লুচ্চা ছেমড়ি, সাত সকালে কার কি দেহস তুই? হ্যাঁ, ওই খিটখিটে বেটা যদি একবার জানতে পারে তুই ওনারে এইভাবে গিলতাছস, তবে তোর জ্যান্ত মাটি নিচে পুঁতা ফেলবে। চোখ আর জবান সামলা মেঘ। চটপট ঘরের দিকে চলে যাওয়ার জন্য সে যেই না ঘুরবে,
অমনি তার চোখ গিয়ে আটকালো নিচে সুইমিং পুলের একদম কাছে থাকা এক তরুণীর দিকে। মেঘ দেখল একটা মেয়ে পুলের পাশে দাঁড়িয়ে শীর্ষর ওই সুঠাম শরীরের দিকে কেমন যেন লোলাপু আর হা করা চোখে তাকিয়ে আছে। মেয়ের এমন চাতুর্য দেখে মেঘের ভেতরটা হুট করে জ্বলে উঠল। সে মুখ বাঁকিয়ে মনে মনে বলল, শালি লুচু কোথাকার, কেমনে লালসা মাখা চোখে বেড়ারে গিলতাছে দেখো। মাগার মাইয়াটা হের মামা তো বইন সুচি না সুজি জানিও তো না, না কুচু মাইয়াটা না। মেঘ নিজের চোখ দুটো ভালো করে রোগড়ে ডোলে আবারও তাকালো। না, ওর চোখ একদম ঠিক দেখছে। মেয়েটা আর কেউ নয়, গতকালের সেই ছাদের আড্ডায় রূপের বড়াই করা সূচি। সে এক হাত গালে দিয়ে শীর্ষর দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই পুলের পানিতে ঝাঁপ দেবে। মেঘ এবার আর নিজের বিরক্তি লুকাতে পারল না। বারান্দা থেকেই নাক কুঁচকে অস্ফুট স্বরে বলল, বেদ্যপ ছিঁড়ি একটা, ঘরে ভাই বোন নাই, সকাল সকাল বেড়ার বডি দেখতে এসে। মেঘ খট করে বারান্দার দরজাটা টেনে ঘরের ভেতরে ঢুকে যেতেই ওদিকে নিচে এক ঝটকায় সুইমিং পুলের নীল পানিতে ঝাঁপ দিয়ে পড়ল শীর্ষ। পুলের পানিতে শরীরটা এলিয়ে দিয়ে সে এক চিলতে শয়তানি হাসি হাসল। আসলে শীর্ষ অনেক আগে থেকেই টের পেয়েছিল যে ওপর থেকে কেউ একজন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর সেই কেউ একজন যে স্বয়ং মেঘালয়া, তাও সে আর চোখে দেখে নিয়েছে। মেঘকে ইমপ্রেস করার জন্যই মূলত সে এতক্ষণ ধরে এক হাতে পুশ আপ করার কঠিন ভঙ্গিমা নিচ্ছিল, যাতে তার সিক্স প্যাক বডিটা মেঘ ভালো করে দেখতে পায় এবং তার রূপের মোহে পড়ে। সূচি যে সেখানে দাঁড়িয়ে লালা ঝরাচ্ছিল সেদিকে মেজরের বিন্দুমাত্র ভুরুক্ষেপও ছিল না। পুলের পানি হাত দিয়ে সরিয়ে ওপরে তাকিয়ে শীর্ষ মনে মনে এক চরম তৃপ্তি নিয়ে বলল, পাখি, তুমি আকাশে যতই ওড়ো না কেন, তোমার আসল ঠিকানা কিন্তু ঘুরে ফিরে শীর্ষ কারদারের মন পাজরে। আমি ব্যতীত আর কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা তোমার নেই, সুইটহার্ট। পুলের ঠান্ডা পানি থেকে এক ঝটকায় যখন শীর্ষ ওপরে উঠে এলো তখন তার অনাবৃত শরীর বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সে হাত বাড়িয়ে টেবিল থেকে তোয়ালেটা নিয়ে যেই না নিজের চুলগুলো মুছতে যাবে অমনি সূচি একদম গায়ে পড়ার স্বভাব নিয়ে ওর ঠিক সামনে এসে দাঁড়ালো। নিজের দুই হাত একসাথে জড়ো করে একগাল কৃত্রিম হাসি ফুটিয়ে সে বেশ আহ্লাদি গলায় বলে উঠল, অঙ্কন ভাইয়া, তোমার বডিটা সো অ্যাট্রাকটিভ, একদম লাইক আ হোয়াইট বাটার। আমি কি তোমার একটু ছুঁতে পারি? সূচির মুখে এমন নির্লজ্জ ও সস্তা কথা শুনে শীর্ষর ফর্সা কপালে মুহূর্তের মধ্যে বিরক্তির গভীর ভাঁজ পড়ে গেল। তার মন মেজাজ এক নিমিষে বিষিয়ে উঠল। সে তোয়ালে দিয়ে ঘাড়টা মুছতে মুছতে সূচির দিকে এক চরম তেসরা আর অবজ্ঞার চোখে তাকিয়ে অত্যন্ত কর্কশ গলায় উত্তর দিল, আমার ফিউচার বউ ব্যতীত আমায় চোর রাইট এই দুনিয়ার আর কোনো নারীর নেই সুচি। সো তোরও থাকার প্রশ্নে ওঠে না। স্টেপ ব্যাক। সূচিকে এক প্রকার জঘন্যভাবে ইগনোর করে তার মুখের ওপর একরাশ ঠান্ডা বাতাস ছুড়ে দিয়ে হনহন করে বাড়ির ভেতরে চলে গেল শীর্ষ। মেজরের এমন চরম অপমান আর অবহেলা দেখে সূচির রাগে থরথর করে কাঁপতে লাগল। সে নিজের দুই হাত জোরে একটা ঝাড়া দিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার ওই অহংকারী মুখের বউ তো আমিই হব অঙ্কন ভাই, দেখে নিও। ফুপিমণি নিজের মুখে তোমার সাথে আমার বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। এই কার্তার বাড়ির বড় বউ আমিই হব, তুমি শুধু আর শুধুমাত্র আমার। সূচিও পা দাপিয়ে রেগে মেগে ভেজা লন পেরিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এদিকে বাড়ির ভেতরে তখন সকালের নাস্তার টেবিলে এক রাজকীয় আসর বসেছে। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে লুচি, আলুর দম, সুজি আর ডিম পোচের ছড়াছড়ি। পিঙ্কি আর জুবাইয়ের কারদারের স্ত্রী শিউলি বেগম দুজনে মিলে বেশ হাসি মুখে সবাইকে গরম গরম নাস্তা সার্ভ করছেন। টেবিলে নোমান, অভ্র, আদর, রাহাত আর মেঘ বসেছে। খাওয়ার মাঝেই জুবাইয়ের কারদার সারতার মাস্টারের দিকে তাকিয়ে বেশ আন্তরিক গলায় জিজ্ঞেস করলেন, তা সাত্তার ভাই, আপনার খুলনার স্কুল কেমন যাচ্ছে? জুবাইয়ের কারদারের এমন আপনত্বের প্রশ্নে সাত্তার মাস্টার মুখের খাবার গিলে একগাল অমায়িক হেসে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় বেশ ভালোই যাচ্ছে ভাই সাহেব। তবে পরশু থেকে তো আমার স্কুলের ছুটি শেষ, তাই ভাবছি আজ রাতের বাসেই সপরিবারে খুলনায় ফিরে আজ। সাত্তার মাস্টারের এই আকস্মিক প্রস্থানের কথা শোনা মাত্রই ডাইনিং টেবিলের এক কোণে বসা মেঘের ওড়না গোছানোর হাতটা থমকে গেল। আর ঠিক তখনই পিঙ্কি বেগম হাতের ডিশটা টেবিলে নামিয়ে রেখে বেশ অবাক হয়ে বলে উঠলেন, সে কি দুলাভাই, আর কিছুদিন থাকবেন না? মাত্র তো বিয়েটা শেষ হলো,
বাড়িটা একটু ফাঁকা হতেই আপনারা চলে যাবেন? পিঙ্কির কথায় সাত্তার মাস্টার উত্তর দেওয়ার বদলে আলেয়া বানুই মুখ খুললেন। তিনি চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন, না রে পিঙ্কি, আর একদম দেরি করা যাবে না। সামনেই তো মেঘের ফাইনাল পরীক্ষা। এখানে আর বেশি দিন থাকলে ওর পড়ার অনেক ক্ষতি হয়ে যাবে। তবু আর কয়টা দিন থেকে যেতেন আপা, বাড়িটা তো একেবারে পাকা হয়ে যাবে। শিউলি বেগমের এমন আকুতি ভরা কথায় আলেয়া বানু একটু মৃদু হাসলেন। তা কি হয় আপা, নিজের ঘর বাড়ি ফেলে আর কতদিনই বা এভাবে অন্যের বাড়িতে থাকা যায় বলো? শিউলি বেগমও একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাও ঠিক। আজ রাতেই মেঘেরা সপরিবারে খুলনায় চলে যাবে শুনে ডাইনিং টেবিলের সবার মনটাই খারাপ হয়ে গেল, শুধু একজন ছাড়া, সে হলো সুচি। সে মনে মনে যেন এটাই চাইছিল যে এই কালো মেয়েটা যত দ্রুত সম্ভব কারদার বাড়ি থেকে বিদায় হোক। নাস্তা শেষ করে একে একে সবাই টেবিল ছেড়ে যে যার মতো চলে গেল। দুপুরের দিকে কারদার বাড়ির বিশাল ছাদ বাগানে একা একা দাঁড়িয়ে আছে মেঘ। ছাদের রেলিংটা দুই হাতে শক্ত করে ধরে বাইরের মনোরম আবহাওয়া আর গাছপালার দুলনি দেখছিল ও। প্রকৃতির এই শান্ত রূপ দেখার মাঝেই হঠাৎ করে ওর কানের খুব কাছে এক গম্ভীর কিন্তু চেনা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। সুইটহার্ট, খেলাটা যে শেষ হলো না? শিশুর এমন আচমকা কথা শুনে মেঘ তীব্রভাবে চমকে উঠে ছিটকে পিছনে তাকালো। দেখল ছাদের দরজার ফ্রেমের সাথে গা এলিয়ে দিয়ে পকেটে হাত পুড়ে দাঁড়িয়ে আছে শিষ্য। তার চোখে এক অদ্ভুত চাতুর্যর আর নেশা। মেঘ নিজের ওড়নাটা টেনে টুনে কোনোমতে নিজেকে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, দুঃখিত, আমি ওটা আসলে ফ্রেন্ডদের সাথে বাজি ধরে জাস্ট একটা ফান করেছিলাম। মেঘের এমন হালকা উত্তর শুনে শিশুর ঠোঁটের কোণে এক বিপজ্জনক বাঁকা হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এলো মেঘের দিকে, এসে একদম মুখোমুখি দাঁড়ালো। তারপর মেঘের মুখের দিকে কিঞ্চিত ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, ফান করে নিজের হটপিক কোনো অচেনা পুরুষকে দেওয়া কেমন নীতি শুনি? তোমার এই দধি আলতা কায়াটা কি এতটাই ফেল না? শিশুর এভাবে আচমকা ঝুঁকে পড়া দেখে মেঘ ভয়ে আর লজ্জায় সিটিয়ে গিয়ে রেলিংয়ের সাথে চিপকে গেল। কিন্তু শিষ্য তাকে পালানোর কোনো সুযোগই দিল না। সে মেঘের দুই পাশে দুই হাত দিয়ে রেলিংটা চেপে ধরল, যা এক প্রকার মেঘকে তার বাহু ধরে বন্দি করে ফেলা। সে সরাসরি মেঘের চোখের গভীরে চোখ রাখল। মেঘ ভয়ে ঠোক গিলে চোখ সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, আসলে শয়তানের প্ররোচনায় পড়ে এমন ভুল হয়ে গেছে। কিন্তু আমার তো সে বলতে বেশ ভালো লেগেছে সুইটহার্ট। এখন তো মন চাচ্ছে আরো দেখি। ক্যান আই সি ইউ? শিশুর মুখের বাকি কথাটুকু আর সম্পূর্ণ হতে দিল না মেঘ। সে বিপদ টের পেয়ে ঝট করে নিজের শ্যামবর্ণ কোমল হাতটা দিয়ে শিশুর ঠোঁটের ওপর চেপে ধরল। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। সে তোতলিয়ে আকুতি ভরা গলায় বলল, এসব কথা প্লিজ আর মুখেও আনবে না। ওসব ভাবলে নিজের কাছেই নিজেকে বড্ড ছোট ছোট লাগে আমার। শীর্ষ কথা বলা বন্ধ করে মেঘের দিকে অপলক চেয়ে রইল। মেঘের হাতের তালুর নরম স্পর্শ তার ঠোঁটে লাগতেই তার ভেতরের পুরুষটা যেন কেঁপে উঠল। মেঘের এই ভয়ার্ত চাহনি, তীর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁট আর ঘন চোখের পাতার ঝাপটানো দেখে শীর্ষর বুকের ভেতরের হার্টবিট এক ধাক্কায় শতগুণ ফাস্ট হয়ে গেল। তার মনে হতে লাগলো হৃৎপিণ্ডটা বুঝি এখনই বুক চিরে বাইরে বেরিয়ে পড়বে। শীর্ষ মেঘের মায়াবী মুখের দিকে চেয়ে মনে মনে এক তীব্র হাহাকার নিয়ে ভাবল, এভাবে আমার দিকে তাকিস না চ্যান। আমি মরে যাব তোরই অবুঝ চাহনিতে। তোরই মায়ের আগুন আমি পুড়ে একেবারে অঙ্গার হয়ে যাব। উফ। শীর্ষ যখন মেঘের নেশায় মনে মনে বিভোর, ঠিক তখনই সেই রোমান্টিক পরিবেশের 12টা বাজিয়ে ছাদের দরজার ওপাশ থেকে ভেসে এলো কারো এক তীব্র রাগান্বিত আর চাপা আর্তনাদ। অঙ্কন! মিষ্টি এক মুহূর্তের এই অযাচিত ডাক শুনে চরম বিরক্তি নিয়ে পেছনে ঘুরে তাকালো শীর্ষ। ছাদের দরজার সামনে সূচিকে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভেতরের রাগটা চাড়া দিয়ে উঠল। সে দাঁত কিরমির করে বলল, কি ব্যাপার সূচি, তুমি অসময়ে ছাদে কি করছো? কথাটা বলার সাথে সাথেই মেঘকে নিজের চওড়া পিঠের পেছনে আড়াল করে দাঁড়ালো শীর্ষ। সূচিকে দেখে মেঘ মনে মনে ভয় না পেলেও ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। সে নিজের নেত্রপল্লব ঝেড়ে শীর্ষর আড়াল থেকে সূচির দিকে তাকিয়ে রইল। সূচি রাগে কাঁপতে কাঁপতে ওদের দিকে এগিয়ে এসে বলল, আমারও একই প্রশ্ন। অঙ্কন ভাইয়া, তুমি এই কালিনী মেয়ের সাথে একা একা ছাদে কি করছো? মেঘকে সবার সামনে কালিনী বলে অপমান করে শীর্ষর মাথা গরম হয়ে গেল। সে ধমকের সুরে গর্জে উঠে বলল, নিজের ভাষা সংযত করো সূচি, ভুলে যাও না মেঘ আমাদের অতিথি।
তাকে তুমি এইভাবে অপমান করার কোনো অধিকার রাখো না। ফার্দার যদি কোনোদিন ওকে এভাবে কিছু বলেছ, তবে আমি ভুলে যাব যে তুমি আমার মামাতো বোন। ভুলে যাও না, শাসনের সময় কে মেয়ে আর কে ছেলে আমি ওসবের তোয়াক্কা করি না। শীর্ষর সেই অগ্নিসুলভ চোখ জোড়ার দিকে তাকিয়ে সুচির রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করে বলল, 100 বার বলবো, ও একটা কালিনী। ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমি তোমার ছিলাম কবে? শীর্ষর এই বাজকাই গলার চিৎকারে মেঘ আর সুচি উভয়ই কেঁপে উঠল। পরিস্থিতির ভয়াবহতা দেখে মেঘ এবার শীর্ষর আড়াল থেকে পুরোপুরি বের হয়ে এলো। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমার জন্য আপনারা নিজেদের মাঝে অহেতুক ঝামেলা করবেন না। আমি এমন কেউ নই যে আমার জন্য আপনাদের ঝগড়া করতে হবে। কথাটা বলেই মেঘ আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো না। সে চুপচাপ ছাদ থেকে নেমে গেল। নিচে নামার সময় ওর কানে বারবার সুচির বলা কালিনী শব্দটাই বাজতে লাগলো। বুকের ভেতর এক অদ্ভুত কষ্ট মোচড় দিয়ে উঠল ওর। ও কি আসলেই দেখতে এতটাই খারাপ? শ্যামবর্ণ হওয়াটা কি এতটাই দোষের? কিন্তু সুচির মতো নাক উঁচু মানুষের কাছে তো এটাই সবচেয়ে বড় অপরাধ। ওদিকে মেঘকে চলে যেতে দেখে সুচি একগাল বিগলিত হাসি ফুটিয়ে শীর্ষর দিকে এগিয়ে গেল। ওর থেকে এক হাত দূরত্ব বজায় রেখে আদুরে গলায় বলল, ওহ অঙ্কুন ভাইয়া, তুমি শুধু শুধু রাগ করছো। 2 দিন পর তো তুমি আমার স্বামী হবে। বড় ফুপি নিজের মুখে তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে। সুচির মুখে বিয়ের কথা শুনেও বিন্দুমাত্র বিচলিত হলো না শীর্ষ। সে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে সুচির দিকে তাকিয়ে বলল, তাই? হ্যাঁ। সুচি বেশ ডাটের সাথে মাথা নাড়ল। সুচির আত্মবিশ্বাস দেখে শীর্ষ আরও একটু হাসল। নিজের ধারালো চোয়ালে হাত বোলাতে বোলাতে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, কিন্তু আমি যে অলরেডি অর্ধবিবাহিত। শীর্ষর মুখে অর্ধবিবাহিত শব্দটা শুনে সুচি যেন আকাশ থেকে পড়ল। সে স্তব্ধ হয়ে শীর্ষর কথার আগামাথা খোঁজার চেষ্টা করল, কিন্তু কিছুই বুঝল না। মানে? সময় হলেই সব উত্তর পেয়ে যাবে। তবে আপাতত এটা মনে রেখো সুচি, তুমি আমার স্ত্রী হচ্ছ না, ব্যাস। কথাটা শেষ করেই শীর্ষ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে সুচির ফালতু কথা শোনার প্রয়োজন মনে করল না। সে কড়া পায়ে ছাদ থেকে নেমে চলে গেল। এদিকে সুচি সাদে একাকী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শীর্ষর শেষ কথাটি, তুমি আমার স্ত্রী হচ্ছ না, তার মাথার ভেতরে হাতুড়ির মতো পিটতে লাগলো। মনে হলো সমগ্র আসমানটা বুঝি এক পলকে ওর মাথার ওপর ভেঙে পড়েছে। ফুপিমণির দেওয়া প্রতিজ্ঞা তবে কি ভুল ছিল? একমাত্র আমি ছাড়া এই দুনিয়ায় অন্য কেউ তোমায় পাবে না। শিশু, যেভাবেই হোক আমি তোমায় আমার করেই ছাড়বো। ক্রোধে আর হিংসায় শরীর জ্বলতে লাগলো সুচির। সে রাগ সামলাতে না পেরে ছাদ বাগানের টবে থাকা সুন্দর পাতাবাহার গাছের পাতাগুলো টেনে টেনে ছিঁড়ে একাকার করে ফেলতে লাগলো। তার চোখের মণি দুটো তখন মেঘের প্রতি তীব্র হিংসায় কুঁচকে কালো হয়ে উঠেছে। বিকেল প্রায় মেলান হতে চলল। চারদিকের আলো ফুরিয়ে এসে আকাশের কোণে গোধূলির আবছায়ার রং লেগেছে। কারদার বাড়ির এই অলস সময়ে কিঞ্জার রুমে ছোটদের আস্ত একটা গ্যাং জড়ো হয়েছে। আর রুমে ঢুকেই সবাই মিলে একসাথে হামলা করেছে মেঘের ওপর। কিঞ্জা তো বিছানায় লাফিয়ে উঠে চেঁচিয়ে বলেই ফেলল, এই মেঘ, আমরা কিন্তু নোমান ভাইয়ার মুখে শুনছি তুই নাকি খুব ভালো অভিনয় করতে পারিস। আয়নার সামনে যে একটু ঢং করে দেখা তো আমাদের, দেখি কেমন পারিস। শুধু কি ঢং, এই ছেড়ে আরো অনেক কিছু পারে। বাঘা বাঘা মানুষদের নাকি দড়ি দিয়ে ঘোরাতেও এর জুড়ি মেলা ভার। কিঞ্জার কথায় বাদ সেধে মিথিলা চোখ নামিয়ে এই কথা বলতেই ঘরের সবাই হেসে কুটি কুটি। রুমে তখন আদর আর রাহাতও বসে আড্ডা দিচ্ছিল। আদর আর কিঞ্জা মূলত টুইন ভাই বোন। কিঞ্জার ঠিক 2 মিনিট আগে আদরের জন্ম হয়েছে, আর রাহাত হলো পিঙ্কি বেগমের মেঝো ছেলে। ওরাও মেয়েদের সাথে এই আড্ডায় তাল মিলাচ্ছিল। সবার হাসাহাসি দেখে মেঘ 2 হাত নাড়িয়ে বলল, আমি বাপু সব ঢং ঢং করতে পারবো না। পরে মা যদি কোনো মতে দেখে ফেলে তবে সব ঝাড়ু বাড়িয়ে এই পিঠে এসে পড়বে। আরে চিল, আলেয়া আন্টি এখন নিচে শিউলি আন্টির সাথে রান্নাবান্না নিয়ে গল্প করতেছেন, উনি জানতেও পারবেন না। আদরের এই অভয় দেওয়া কথায় মেঘও হেসে ফেলল। সে এক হাত কোমরে রেখে হাততালি দিয়ে গোল হয়ে ঘুরতে ঘুরতে বলল, আচ্ছা ঠিক আছে করব, কিন্তু আমার একটা মস্ত বড় শর্ত আছে। কি শর্ত? বলে সবাই একযোগে কৌতূহলী হয়ে প্রশ্ন করল। মেঘ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমায় এই লুকে সুন্দর সুন্দর দেখে কয়েকটা রিলস বানিয়ে দিতে হবে। আমি ওগুলো টিকটক আর ফেসবুকে আপলোড দেব। মেঘের মুখে টিকটক
আর রিলসের কথা শুনে বাকি সবাই চরম অবাক হলো। রাহাত আর আদর একত্রে হা করে বলে উঠল, তো টিকটক আর এফবি অ্যাকাউন্টও আছে নাকি? মেঘ নিজের চুলগুলো হাত দিয়ে বাতাসে উড়িয়ে একটু ভাব নিয়ে বলল, সবই আছে আমার, জামানা বদলেছে না। যাকে এখন কথা না বাড়িয়ে দ্রুত কাজ শুরু করো। মেঘের কথা মতো মিথিলারা ক্যামেরাম্যান সেজে কাজে লেগে পড়ল। মেঘ আর দেরি না করে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে বসল। ঝটপট চোখের ওপর গাঢ় করে কাজল আর আইলাইনার টেনে এক মায়াবী ঢং শুরু করলো ও গায়ের আনারকলি জামার ওড়নাটা টেনে এনে মুখের ওপর দিয়ে নাক অবধি এমনভাবে বাঁকা করে ঢাকলো যেন সে কোনো আরব্য উপন্যাসের রহস্যময়ী রাজকন্যা। এরপর ওড়নাটা সরিয়ে নিজের এক হাত দিয়ে মুখটা আলতো করে ঢেকে ক্যামেরাম্যানের দিকে তাকালো। তার ডালিম দানার মতো ঠোঁট আর কাজল পরা গাঢ় বাদামি চোখ জোড়া এই অদ্ভুত আলোর খেলায় যেন এক স্বর্গীয় জ্যোতি ছড়াতে লাগলো। মেঘের এই অভাবনীয় রূপ দেখে মিথিলা মুগ্ধ হয়ে চিৎকার দিয়ে উঠল, মেঘ রে, তোরে তো পুরো হুড়পুরি লাগতেছে রে। তোরে যেই দেখবে এই লোকে হেই ক্রাশ খাইয়া সোজা ব্যাখ্যা যাইব। মিথিলার এমন রসালো প্রশংসায় মেঘের মায়াবী শ্যামলা গালে লজ্জার এক লালচে আভা ফুটে উঠল। সে চোখ নামিয়ে নিল। ঠিক তখনই ঘরের দরজার আড়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে মেঘের এই লুকিয়ে থাকা রূপ আর চোখের ইশারা দেখছিল একজন। আর তাকে দেখা মাত্রই সেই শক্ত মনের পুরুষটা মুহূর্তের মধ্যে একেবারে ফিদা হয়ে গেল। সেই একজন আর কেউ নয়, মেঘের সেই পাগল প্রেমিক শীর্ষ। মেঘের ওই কাজল কালো চোখের সরাসরি চাউনি আর হাত দিয়ে মুখ ঢাকার সেই মহমহী ভঙ্গি দেখে শীর্ষের বুকের ভেতরে প্রেমের এক বিশাল সুনামি বয়ে গেল। সে পকেটে হাত রেখে মুগ্ধ নয়নে চেয়ে থেকে নিজের মনেই ফিসফিসিয়ে বিড়বিড় করে বলে উঠল, তোমার এই নিপুণ চোখের মায়ে জড়িয়েছে সর্বকায়া, ভাসিয়েছি নিজেকে অদৃশ্য প্রেমের জোয়ার ভাটায়। আজ হোক বা কাল তোমার ওই চোখের মায়ের সাঁতার কাটতে চাই, আমার মেঘমালা। শীর্ষ সেই ধারালো আর কঠোর চোখ জোড়ায় এখন মেঘের জন্য কেবলই এক অগাধ মায়া আর তীব্র ভালোবাসার ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। আর্মির কঠিন হৃদয়টা যেন এই চঞ্চল মেয়ের মায়ায় পুরোপুরি বন্দী হয়ে গেছে। তা দূর থেকে দেখতে পাওয়া ওই চোখের চাউনি বলে দিচ্ছিল। মেঘ একদম জানতেও পারল না যে কেউ একজন দূর থেকে তার এই কাজল চোখের রূপ দেখে মনে মনে একেবারে পাগল হয়ে যাচ্ছে। জানলে হয়তো এই চঞ্চল মেয়েটা তার ওই মায়াবী রূপের ধার দিয়ে মেজরের শক্ত বুকটাকে আরও ফালাফালা করে মেরে ফেলত। খুলনার বাসের সময় ঘনিয়ে এসেছে। আর মাত্র কিছু সময় পরেই মেঘেরা সপরিবারে কারদার বাড়ি থেকে বিদায় নিবে। যাওয়ার আগে মেঘ ঝটফট করে বাড়ির পেছনের বাগানের দিকে ছুটে গেল। গতকাল বিকেলে ওখানে চমৎকার একটা তাজা ফুল ফুটে থাকতে দেখেছিল ও। যাওয়ার আগে ওই ফুলটা ছিঁড়ে এনে নিজের কানের পিঠে গুজে একখানা মিষ্টি ছবি তোলার বড্ড শখ জেগেছে তার। কিন্তু তাড়াহুড়ো করে ফ্রক দুলিয়ে দৌড়ে যেতে গিয়েই ঘটল চরম এক বিপত্তি। বাগানের ভেজা মাটির ওপর কার যেন ফেলে রাখা একটা কলার খোসায় পা পিছলে গেল মেঘের। সামলাতে না পেরে একদম ধপাস করে সে আশ্রয় গিয়ে পড়ল পাশের নরম থকথকে কাদা মাটির গর্তে। পড়ে যাওয়ার সাথে সাথেই তার সেই সুন্দর ধোয়া আনারকলি জামা আর শ্যামা মুখ হাত মাখামাখি হয়ে গেল, একেবারে কাদায় ভূত হয়ে গেল। মেঘ ব্যথায় আর অপমানে মগজ গরম করে কাদার ভেতর বসেই সজোরে চিৎকার করে পা দাপাতে লাগল। চিরাচরিত পুরান ঢাকার ঢঙ্গে চেঁচিয়ে গালিগালাজ জুড়ে দিল, কোন শালার বেটা রে এনে মাটি পানি ফালাইয়া গেছে রে। হালার পুত্রে যদি একবার সামনে পাইতাম তবে আইক্যওয়ালা বাস দিতাম একদম। হালা দেখে হই না কলার খোসা ফেলবি না, চোখ কি তুই অন্য জায়গায় রেখে আসছিলি? মেঘ যখন আপন মনের সুখে কাদার ভেতর বসে 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গালিগালাজ করছিল, ঠিক তখনই ওপর থেকে একজোড়া মজবুত ফর্সা হাত তার সামনে এসে বাড়ল। ওপর থেকে এক গম্ভীর কিন্তু রসাত্মক কণ্ঠস্বর ভেসে এল, কে মিস কাদারানি? সাত সন্ধ্যায় কাদের পুডিং হাবুডুবু খেতে কেমন লাগছে আপনার? এমনিতেই মেঘ রেগে আগুন হয়ে আছে, তার ওপর আগুনে ঘি ঢালার মতো শীর্ষর এই আগ বাড়িয়ে বলা টিপ্পনি শুনে তার মাথার সবকটা রগ একসাথে দপদপ করে উঠল। সে কাদার ভেতর থেকেই চোখ রাঙ্গিয়ে দাঁত কিরমির করে বলল, আপনারে বুঝতাছি কেবা লাগতাছে, দাঁড়ান। বলেই মেঘ ঝট করে নিজের কাদামাখা হাতটা দিয়ে শীর্ষর বাড়িয়ে দেওয়া সেই হাতটা খুব শক্ত করে খপ করে ধরে ফেলল। শীর্ষ আর্মির লোক,
সে খুব ভালো করেই মেঘের মতলবটা বুঝতে পেরেছিল। চাইলে সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিতে পারত, কিন্তু সে নিজেকে সরালো না, বরং ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে মেঘের দিকে গভীর চোখে তাকিয়ে রইল। মেঘ এক খ্যাপা বাঘিনীর মতো শীর্ষ দিকে তাকিয়ে সর্বশক্তি দিয়ে একটা জবরদস্ত টান মারল। শীর্ষ নিজের শরীরের ভারসাম্য ইচ্ছে করে একটু আলগা করে দিয়েছিল, আর অমনি তাল সামলাতে না পারার ভান করে সেও শটান গিয়ে আশ্রে পড়ল সেই নোংরা কাদাপানির গর্তে। আর্মির সেই ফিটফাট মেজরের ধবধবে কালো টি শার্ট আর ট্রাউজার এক সেকেন্ডে কাদায় জুবুথুবু হয়ে গেল। মেঘ নিজের মিশনে সফল হয়ে কাদার মধ্যে দুই পা ছড়িয়ে বসে খিলখিল করে হেসে উঠল। তারপর দুই হাত দিয়ে পাশ থেকে আরও একদলা কাদা তুলে নিয়ে ঠাস করে লেপে দিল শীর্ষ দুই ফর্সা গালে। হাসতে হাসতে বলল, এবার কেবা লাগতেছে। হ্যাঁ, মেজরের কাদা মাখা চেহারা খাসা হইছে। শীর্ষ কিন্তু এতটুকু রাগ করল না। সে মুখে এক কৃত্রিম মিষ্টির রাগ দেখিয়ে কাদার মধ্যেই মেঘের আরও সামান্য কাছে ঘেঁষে গেল। মেঘের দিকে কিঞ্চিত ঝুঁকে আসতেই মেঘের হাসি মুখটা এক সেকেন্ডে লক হয়ে গেল। সে থতমত খেয়ে নিজের ভেজা ওড়নাটা চেপে ধরে কাপা গলায় বলল, কি করছেন আপনি? দূরে যান। আপনার দুষ্টামির আসলে মজা বুঝাইতেছি কাতনিপতি। শীর্ষ মেঘের পুরান ঢাকার টোনটাই নকল করে ফিসফিসিয়ে বলল। বলেই সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের কাদামাখা শক্ত গালটা আলতো করে ঘষে দিল মেঘের নরম ভেজা গালে, যেন নিজের গালের কাদাটা মেঘের গালে উপহার দিল। মাসের পর মাস কড়া ট্রেনিং নেওয়া এক শক্ত পুরুষের গালের এমন আচমকা ও ঘনিষ্ঠ স্পর্শে মেঘের পুরো শরীরটা মুহূর্তের মধ্যে শিউরে উঠল। তার বুকের ভেতর যেন 1000টা ড্রাম একসাথে বাজতে লাগলো। ভয়ের চেয়েও এক অদ্ভুত চেনা অচেনা নেশায় তিরতির করে কাঁপতে লাগলো মেঘের গোলাপি ঠোঁট যুগল। শীর্ষ কাদার মাঝে এত কাছ থেকে মেঘের সেই কাঁপতে থাকা ঠোঁট আর তার চোখের অতল মায়া দেখে নিজের ভেতরের পুরুষটাকে কোনোমতে সামলালো। সে মনে মনে একটা শুকনো ঢোক গিলে নিজেকেই নিজে কড়া হুঁশিয়ারি দিয়ে বিড়বিড় করে আউড়ে উঠল, খবরদার শীর্ষ, এ মেয়ে ঠোঁটের মায়া একদম পড়িস না চান্দু। এই ডেঞ্জারাস মাইয়া তোমরা নিজের প্রেমের জের একেবারে কুপকাত করে ছাড়বো। চোখ সামলো অঙ্কন। কারদার বাড়ির সদর দরজায় তখন এক বিদায়ের সানাই বাজছে। প্রথমে বাসে করেই সবার খুলনা যাওয়ার কথা থাকলেও মেঘের বড় ভাই নোমান শেখ মুহূর্তে বড় একটা আরামদায়ক মাইক্রোবাস ভাড়া করে দিয়েছে। দূরপাল্লার জার্নিতে মা বাবার যেন কোনো কষ্ট না হয়, মূলত সেই চিন্তাতেই এই ব্যবস্থা। তবে নোমান নিজে ওদের সাথে যেতে পারছে না। সে পেশায় ডাক্তার, আর একটু আগে হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি কল আসায় ব্যাগ গুছিয়ে সে তড়িঘড়ি করেই ডিউটিতে ছুটে গেছে। কি এক ক্রিটিক্যাল অপারেশন নাকি এসেছে, তাই বোন আর বাবা মাকে বিদায় জানানোর ফুসরতটুকুও তার ভাগ্যে জোটেনি। কারদার বাড়ির বিশাল মেইন গেট গোলে একে একে আবু সাত্তার, আলেয়া বানু আর অভ্র বেরিয়ে এসে গাড়ির দিকে এগোতে লাগলেন। পিঙ্কি বেগম আলেয়া বানুর হাত দুটো শক্ত করে ধরে ছলছল চোখে বললেন, আবার আসবি তো আপা? এভাবে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস, বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আলেয়া বানু পিঙ্কির হাতে আলতো চাপ দিয়ে সান্ত্বনার সুরে বললেন, আসবো রে, আসবো। তোরা এত মায়া বাড়ালে কি থাকা যায়? সুযোগ পেলেই আবার ছুটে আসবো। ওদিকে গাড়ির দরজার কাছে মেঘকে দুই পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কিঞ্জা আর মিথিলা। বাগানের কাদায় পড়ে ভূত সেজে গেলেও মেঘ এখনো একদম ফ্রেশ হয়ে হালকা বেগুনি রঙের একটা সুতি সালোয়ার কামিজ পরে এসেছে। চুলে আলগা খোপা, মুখখানা একদম মায়াবী। মিথিলা মেঘের গাল টেনে দিয়ে ফিসফিসিয়ে বলল, আবার আসবি তো আমাদের কাছে? খুলনা যেয়ে নতুন ফ্রেন্ড বানিয়ে আমাদের এই ঢাকার বোনদের ভুলে যাবি না তো মেঘ? মেঘ ওদের এমন ব্যাকুলতা দেখে মন খুলে হাসল। কিঞ্জা আর মিথিলা বয়সে ওর চেয়ে বড় হলেও এই কদিনে ওরা একদম সমবয়সী বন্ধুদের মতোই মিশেছে ওর সাথে। মেঘ ওদের জড়িয়ে ধরে বলল, একদম ভুলবো না, নিশ্চয়ই আসবো। আর শুধু আমি কেন, তোমরাও কিন্তু সময় করে আমাদের খুলনার বাসায় আসবে, অনেক মজা করব আমরা। একে একে সবাই মাইক্রোবাসে উঠে বসল। অভ্র সামনের সিটে আর মেঘ মা বাবার সাথে পেছনের সিটে গিয়ে জায়গা নিল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই মেঘ জানালা দিয়ে মাথা আর হাত বের করে চিৎকার দিয়ে বাকিদের টাটা দিতে লাগলো। গাড়িটা ধীর গতিতে কারদার বাড়ির গলি পেরিয়ে মেইন রোডের দিকে এগিয়ে চলল।
গাড়িটা চোখের আড়াল হতেই বাড়ির অন্য মেহমান ও বড়রা এক বুক দীর্ঘশ্বাস ফেলে অন্দরের দিকে পা বাড়ালেন।